আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ। চলো স্টার্ট করলাম। অলরেডি 8:03 হয়ে গেছে। দেখো, আমি পুরো ডিটেলসটা বলে দিই। মানে ইএমআরএস কি অ্যাকচুয়ালি, আর এর সাথে কোন কোন পরীক্ষাগুলোর সিমিলারিটি রয়েছে, পুরো ব্যাপারটা একটু ডিটেলসে বলে দিই। আমি তোমাদেরকে পিডিএফ গুলো শেয়ার করে দেবো। পিডিএফ বা রেকর্ডিং এর ক্ষেত্রে আমি জানিয়ে দেবো কিভাবে কি এই ব্যাপারগুলো হবে। দেখো, একদম শুরুতে চলে আসছি। তার আগে জানিয়ে রাখি যে আমাদের এই ক্লাসটা আজকে দুটো পার্টে রয়েছে। দুটো পার্টে। প্রথম পার্টে আমরা ডিটেলস আলোচনা করব যে ইএমআরএস এই সংক্রান্ত যা কিছু, ইএমআরএস কি, কারা নেয়, কি সিলেবাস এর রয়েছে সবকিছু। এর সাথে সাথে এনভিএস, কেভিএস, রেল স্কুল, আরো একটা আছে ডিএসএসএসবি, দিল্লি সাব কি একটা এ রয়েছে, ভুলে যাচ্ছি। মানে এটা ডি ফর দিল্লি রয়েছে, দিল্লি বোর্ড, এরকম কিছু একটা এ রয়েছে। আমি দেখে একবার বলছি, মানে পিডিএফ রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি সব। তো এইগুলোর মধ্যে একটা সিমিলারিটি আছে। তো সেইগুলো নিয়ে আমরা পুরো পার্ট ডিসকাস করব। সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব যে কেন বারবার, মানে যে কোথায় গিয়ে প্রবলেম গুলো হয়, কেন বারবার আমরা হোঁচট খাই, ধাক্কা খাই, পড়ে যাই, তারপরেও আমরা ওই দিক থেকে মুখ ফিরিয়ে আসি বা কি করা উচিত। এই দুটো পার্ট নিয়ে মূলত আজকের আমাদের ডিসকাশন। আগামীকাল থেকে সাবজেক্ট ওয়াইজ ক্লাস হবে যথারীতি। আমাদের এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, আমি বলে দিচ্ছি তাও। তার মধ্যে মোটামুটি যেগুলো বলার, যে আমাদের পড়তে হয় তোমার বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার, হিন্দি গ্রামার সবই আসছে, কাজে লাগছে। এছাড়া টিচিং অ্যাপটিটিউড, আইসিটি, হায়ার এডুকেশন, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে পার্টে রয়েছে, বেশ কিছু জিকে পার্টের মধ্যে রয়েছে। এছাড়াও তোমার রয়েছে রিজনিং, পেডাগজি, এনইপি 2020, এই সমস্ত কিছু এই পরীক্ষার মধ্যে রয়েছে। ঠিক আছে, কেভিএস তুলনামূলক একটু আলাদা। কেভিএস বাকি যে পরীক্ষাগুলো বললাম, যেমন এনভিএস বা রেল স্কুল, এগুলোর ক্ষেত্রে কিন্তু সিমিলারিটি আছে, বা বলতে পারো অনেকটা। এনভিএস ইএমআরএস একই রকম, পুরোটা একই, মানে দেখতে হবে যে মোর দ্যান 99% জায়গায় একই। রেল স্কুলের সাথে সামান্য কিছু পার্থক্য রয়েছে। কেবিএস এ সব থেকে বেশি ডিফারেন্স রয়েছে। ডি ট্রিপল এস বি এ কিন্তু পার্থক্য রয়েছে, তবে কম বেশি প্রায় একই রকম। অর্থাৎ এদেরকে একটা মোটামুটি ধরে নেওয়া যায় যে এই হচ্ছে আমাদের জেনারেল ফরম্যাট। এবার এর বাইরে কিছু কিছু জায়গায় পার্থক্য রয়েছে, আমি এক এক করে সবকিছু ক্লিয়ার করব। একটু আমাকে সময় দেবে। আমি আবারও বলছি, আমি এরকম চেষ্টা করলে পারবো না যে 1 মিনিটের মধ্যে সব হয়ে যাচ্ছে। ইএমআরএস এর ফুল ফর্ম হচ্ছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। লাস্ট ইয়ার, অর্থাৎ আমাদের এই 2024-এ পরীক্ষা হয়েছিল। লাস্ট পরীক্ষা যদি আমরা বলি, 2024-এ যে পরীক্ষাটা হয়েছিল, সেখানে আমরা দেখেছি, বা আমাদের তোমার আমার বাড়ির আশেপাশে বেশ কিছু ছেলে মেয়ে এখানে কিন্তু চাকরি পেয়েছে। এবং এটা মনে রেখো, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। অর্থাৎ ইনিশিয়ালি আমরা যদি বলি পিজিটির ক্ষেত্রে, পিজিটির ক্ষেত্রে স্যালারি ইন হ্যান্ড রয়েছে প্রায় 67,000 সামথিং। 67,000 সামথিং ইন হ্যান্ড স্যালারি রয়েছে পিজিটির জন্য বলছি। তো এটা পুরোপুরি আবারও বলছি তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের। এটা মূলত টার্গেট যারা ট্রাইবাল যে কমিউনিটি রয়েছে, এসটি ক্যাটাগরি, তাদেরকে ফ্রি এডুকেশন প্রোভাইড করা উইথ রেসিডেন্সিয়াল। তো এই হচ্ছে মূলত ব্যাপার। এবার আসি একটু একটু করে ডিটেলসে, যে আমাদের এগুলো কি রয়েছে। আমি পুরো ব্যাপারগুলোকে সবকিছু একদম ডিটেলসে যাব না, তাহলে অনেকটা সময় লেগে যাবে। পিডিএফ গুলো অনেক বড়, মোটামুটি বুঝতে পারছো 32 পেজের একটা পিডিএফ। এরকম অনেকগুলো পিডিএফ রয়েছে। তো আমি যে জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা, আমি সেই জায়গাগুলোতে চলে আসছি। দেখো, এক এক করে চলে আসছি। এখানে আমাদের যে সমস্ত হয়, মানে এই প্রত্যেকটা পরীক্ষাতে দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে টিচিং, আর একটা হচ্ছে নন টিচিং স্টাফ। নন টিচিং, টিচিং এর ক্ষেত্রে কম বেশি আমাদের কোয়ালিফিকেশন মোটামুটি গ্রাজুয়েশন, কোথাও বা মাস্টার ডিগ্রি, সাথে বিএড তো লাগছে, কোথাও কোথাও আবার সিটেট কোয়ালিফাইড লাগছে। নন টিচিং এর ক্ষেত্রে বিএড এর কোনো ব্যাপারই নেই, এবং এখানে কোথাও হায়ার সেকেন্ডারি পাস এই কোয়ালিফিকেশনও চাকরি পাওয়া যায়। আমি পুরো ডিটেলসে বলবো। যে সমস্ত পোস্ট মূলত এখানে রয়েছে, প্রিন্সিপাল, পিজিটি, অ্যাকাউন্টেন্ট, জুনিয়র সেক্রেটারিয়েট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, এরকম রয়েছে। এটা 2023-এর কথা বলছি। এছাড়া এখানে আর যা যা রয়েছে, পিজিটির সাথে টিজিটি,
রিক্রুট হয়। এছাড়া এখানে আমরা জুনিয়র সেক্রেটারিয়েট দেখেছি, সিনিয়র সেক্রেটারিয়েট থাকে, ল্যাব অ্যাটেন্ডেন্স দেখেছি। এখানে আমাদের নন টিচিং এর মধ্যে হোস্টেল ওয়ার্ডেন রয়েছে। লাস্ট যে পরীক্ষাটা হচ্ছিল 2024-এ, সেখানেও হোস্টেল ওয়ার্ডেন মানে নন টিচিং এর মধ্যে ভালো ভ্যাকান্সি ছিল। এটা আবারও বলছি, তার আগের যে রিক্রুটমেন্টটা সেটার নোটিফিকেশনটা, সেটা দিয়ে আমি জাস্ট দেখাচ্ছি, মানে একটা ওভারঅল ভিউ অন্তত পাওয়া যাবে। এই যা, আর কোনো কিছু না। তো এখানটার ক্ষেত্রে এই পুরো ব্যাপারগুলো সব ডিটেলস দেওয়া আছে, যে প্রিন্সিপাল, তার ক্ষেত্রে কি কি রয়েছে, তোমার পোস্ট গ্রাজুয়েট কোন কোন সাবজেক্টের উপর হয়। আবারও বলছি, পিজিটি রয়েছে এখানে, শুধুমাত্র টিজিটি নেই। আমি সিলেবাস সহ বাকি পুরোটাই ডিটেলসে বলে দিচ্ছি, ঠিক আছে? আমাদের এখান থেকে যদি খেয়াল করো, এটা গেল প্রিন্সিপাল পিজিটি। এই যে এটা আমার মূল দেখার, এটা পিজিটি, অর্থাৎ যাদের কোয়ালিফিকেশন রয়েছে মাস্টার ডিগ্রি উইথ বিএড, তাদের জন্য এই জায়গাটা দেখে নাও। যে প্রথমে 130 মার্কস, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ম্যান্ডেটারি। আর ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে 20 মার্কসের, এটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার। আসি কি কি রয়েছে দেখো, রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, এটাতে ডিটেলসে বলতে হবে আমাকে, বলবো। 10 নম্বরের রিজনিং 20 নম্বর, আইসিটি রয়েছে, টিচিং অ্যাপটিটিউড রয়েছে। মূলত এই সাবজেক্টগুলো আমরা এনটিএ নেট বা ডব্লিউবি সেটের মধ্যেই পাই, ঠিক আছে? ডোমেইন নলেজ অর্থাৎ সাবজেক্টের ক্ষেত্রে এটা বলা আছে, এটা এই 70 নম্বর, এই জায়গাটা হচ্ছে সাবজেক্ট। দেন বি পার্ট রয়েছে সাবজেক্টের পেডাগজি 5 নম্বর, আর সি রয়েছে এনইপি 2020 5 নম্বর, এই টোটাল 80 নম্বর। নেক্সট কি রয়েছে, ল্যাঙ্গুয়েজ, এখানে রয়েছে দুটো, একটা রয়েছে জেনারেল ইংলিশ আর একটা জেনারেল হিন্দি। আবারও বলছি, এটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, এটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, এই যে বলা আছে দিস পার্ট ইজ কোয়ালিফাইং ইন নেচার, ঠিক আছে? যেখানে 40% মার্কস পেতে হবে, মানে ইংলিশে রয়েছে আমাদের 10, ইংলিশে 10 রয়েছে, হিন্দিতে রয়েছে 10, এগুলো কিন্তু ম্যান্ডেটারি, তোমাকে পরীক্ষা দিতে হবে। 10-এর মধ্যে তোমাকে পেতে হবে 4, এখানেও কিন্তু 4 পেতে হবে, ঠিক আছে? কোয়ালিফাইং ইন নেচার, এই নাম্বারগুলো কিন্তু আমাদের ফাইনাল সিলেকশনে অ্যাড হবে না। সব থেকে বড় কথা, এখানে এই পিজিটি বলো বা টিজিটি বলো, এখানে কোনো রকম ইন্টারভিউ নেই। অর্থাৎ যেটা আমাদের মতো ছেলে মেয়েদের একটা সব থেকে সুবিধার জায়গা বলতে পারো, যে ইন্টারভিউ নেই। মানে আমরা এরকম প্রচুর ছেলে মেয়ে হয়তো এখানেও রয়েছি, যে রিটেনে কোয়ালিফাই করে গেছি, ইন্টারভিউতে কেটে গেছি, তাই না? তাহলে এই একটা খুব পজিটিভ জায়গা বলতে পারো, আমার যেটা মনে হয়। আমি সেই জায়গাটা বললাম। আমি তোমাদের কোশ্চেন নেবো, খুলে দেবো এই ব্যাপারগুলো। আচ্ছা, একটা নন টিচিং এর একটা দেখিনি, জুনিয়র সেক্রেটারিয়েট, ঠিক আছে? কি কি রয়েছে দেখো, কমন রয়েছে অনেকটা, এই আমাদের পিজিটির সাথে অনেকটা কমন রয়েছে। এর সাথে সাথে কিছু জায়গা রয়েছে আলাদা। প্রথমত কমন দেখো, রিজনিং অ্যাবিলিটি কমন, আলাদা চলে আসছে, যে ম্যাথ চলে আসছে আলাদা। তাহলে এখানে আমাদের নন টিচিং এর প্রত্যেকটা পোস্টে ম্যাথ রয়েছে, কিন্তু টিচিং এর মধ্যে ম্যাথ নেই। জেনারেল অ্যাওয়ারনেস ওখানে আমাদের ছিল, ল্যাঙ্গুয়েজ জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি আগে ওখানেও ছিল, আর এখানে বেসিক কম্পিউটার নলেজ। তাহলে এই দুটো জায়গা আমাদের কিন্তু মূলত আলাদা। কি কি, একটা হচ্ছে ম্যাথ, আর একটা হচ্ছে আমাদের বেসিক কম্পিউটার নলেজ, ঠিক আছে? এই দুটো পার্ট আমাদের আলাদা, কম বেশি একই রকম। ল্যাব অ্যাটেন্ডেন্ট যখন আমরা দেখবো, যদি আমরা থাকে, তাহলে ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে ওইখানে এই যে দেখো, এইখানটা এই জায়গাটা আলাদা, যে সাবজেক্ট স্পেসিফাইড নলেজ, এই যে এই জায়গাটা আলাদা। বাকি দেখো সব এক, দেখে নাও একবার। রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ল্যাঙ্গুয়েজ রয়েছে ইংলিশ হিন্দি সব এক। তাহলে আমাদের জেনারেল পেপারের মধ্যে কিন্তু অনেকটা জায়গা মিল আছে, খুব সামান্য জায়গা রয়েছে অমিল, বলতে পারে একটা বা দুটো সাবজেক্ট কোথাও কোথাও আমাদের অমিল রয়েছে। তাহলে নন টিচিং আর টিচিং এর এই জায়গাটা কিন্তু পার্থক্য। এবার নন টিচিং এ এক্সট্রা কি রয়েছে, ডোমেন নলেজ, অর্থাৎ তোমার যে সাবজেক্ট, সেটা তোমার হতে পারে সোশ্যাল সায়েন্সের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এরকম টাইপের কোনো সাবজেক্ট হতে পারে, কমার্স হতে পারে, আবার তোমার সাবজেক্ট সায়েন্স হতে পারে, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো সায়েন্স। যেহেতু আমরা পিজিটির কথা বলছি, পিজিটি বললে আমরা জেনারেল সায়েন্স আর সোশ্যাল সায়েন্স এরকম বলবো। আমি আসছি এই এই ডিটেলস গুলোতে, আমি আসছি এক এক করে আসছি। তো এই জায়গাগুলোতে আমি আর এখান থেকে আর এর পরবর্তীতে যাচ্ছি না। এরপরে আমাদের জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে। পরের পিডিএফ এ চলে আসছি সিলেবাসে, দেখে না একবার যে এর মধ্যে সিলেবাসে কি রয়েছে। পিজিটি, প্রথমে আমরা চলে আসছি পিজিটি সিলেবাসটা। কোথাও কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, আমাকে বলবে। কারোর কোথাও কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না তো? একটু আমাকে জানিও কমেন্ট করে, যে কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে না তো। একটু আমাকে সময় দেবে, আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনে রিপ্লাই দেবো। চলো, আমি আবারও বন্ধ রাখছি। চলো আমি একটু দেখে নিই পিজিটি, মানে অর্থাৎ যারা টিচিং এর জন্য দিচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু মাস্টার ডিগ্রি, অর্থাৎ এমএ, এমএসসি প্লাস
বিএড, এই হচ্ছে আমাদের কোয়ালিফিকেশন যারা পিজিটির জন্য পরীক্ষা দিচ্ছ। ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ ভ্যাকান্সি বিভিন্ন রকমের থাকে। গত বছর যে সমস্ত সাবজেক্ট গুলো খুব উপরের দিকে ছিল, মানে লাস্ট যে ইএমআরএস পরীক্ষাটা হয়েছিল, আমি ইএমআরএস এর যদি কথা বলি পিজিটির জন্য, ইএমআরএস পিজিটির জন্য, তাহলে এখানে খুব ভালো ভালো যে সাবজেক্ট গুলো ছিল, মানে যেগুলোতে ভ্যাকান্সি সব থেকে বেশি ছিল, যেমন ইংলিশ, তারপরে ফিজিক্সে খুব ভালো ছিল, ম্যাথামেটিক্সে ভালো ছিল, সংস্কৃত ভালো ছিল, এডুকেশন খুব ভালো ছিল, তারপরে হিস্ট্রি এরপরে ছিল ভালো, দেন কমার্স ভালো ছিল, খুব ভালো ভ্যাকান্সি ছিল, এরকম টাইপের। এবার এখানে বাংলা সাবজেক্ট আছে। ঠিক আছে, এবার বুঝতে পারছো বাংলা মানে অল ইন্ডিয়া, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা। এবার বাংলা বলতে আমরা কোথায় পাবো? বাংলা বলতে পাবো আমরা ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, কিছুটা আসাম, এরকম টাইপের এতে। এবার অন্যান্য স্টেটে আছে, যেমন ঝাড়খণ্ড বাংলা আছে, তোমার ছত্তিশগড় বাংলা আছে। তাহলে বাংলা তুলনামূলক ইংলিশের মতো হবে না। ইংলিশে যেমন লাস্ট বার তোমার টিজিটিতে যদি বলি, টিজিটি ইংলিশের ক্ষেত্রে প্রায় 900-র কাছাকাছি ভ্যাকান্সি ছিল, সেখানে বাংলার ভ্যাকান্সি 100-র মধ্যে ছিল, এরকম ব্যাপারটা। সংস্কৃত যেখানে প্রায় 400-র কাছাকাছি, 367-68 এরকম সামথিং। আমি আবারও বলছি, এটা মানে কাছাকাছি আমি বলছি, এক্সাক্ট ফিগার না হতে পারে। ঠিক আছে, হয়তো 2, 10, 50 এদিক ওদিক হতে পারে, তবে এরকম মোটামুটি একটা আইডিয়া ছিল, যাতে করে তুমি বুঝতে পারছো যে কি হতে চলেছে। তো আমরা পিজিটির ক্ষেত্রে সিলেবাসে দেখিনি। দেখো জেনারেল অ্যাওয়ারনেস, যখন আমরা ডিটেলসে যাচ্ছি কি কি রয়েছে, দেখো জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স। আমি যখন জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেনটা দেখাবো তখন বুঝতে পারবে। জেনারেল অ্যাওয়ারনেস বলতে আমাদের এখানে কিন্তু হিস্ট্রি কোশ্চেনও আসছে। হিস্ট্রি বলতে কম্পিটিটিভ হিস্ট্রি, সাবজেক্ট হিস্ট্রির কথা বলছি না। জিওগ্রাফির কোশ্চেনও আসছে, অর্থাৎ এটা কিন্তু কম্পিটিটিভ জিওগ্রাফি। বোঝাতে পারছি কি বলতে চাইছি? কম্পিটিটিভ জিওগ্রাফি আর সাবজেক্ট জিওগ্রাফির মধ্যে পার্থক্য কি না, সাবজেক্ট জিওগ্রাফিতে তোমার ডিটেলস নলেজ লাগবে, খুব ডেপথে লাগবে। কম্পিটিটিভ জিওগ্রাফি বা হিস্ট্রি যাই বলো না কেন, এখানে কিন্তু অতটা ডেপথে আমাদের নলেজ লাগবে না, যেহেতু এখানে আমার 10 নম্বর রয়েছে। তারপরেও বলছি এখানে কি রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স। মানে কারেন্ট অ্যাফেয়ার্স বলতে তুমি যেগুলো বুঝতে পারছো, 2024-এ নোবেল পেয়েছে কারা কারা, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে চলে আসছে। 2024-এ অলিম্পিক, প্যারা অলিম্পিক হয়েছে, আমাদের দেশে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকে, ভারতরত্ন সব গেছে, এগুলো সবই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে। আশা করি বোঝাতে পারছি। এর সাথে কি রয়েছে দেখো, স্পেশাল এমফাসাইজ ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, অর্থাৎ হায়ার এডুকেশন রিলেটেড যে সমস্ত কারেন্ট ইভেন্ট গুলো রয়েছে, সেগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুড রয়েছে। স্বয়ংপ্রভা, তোমরা যারা নেট নিয়ে প্রিপারেশন নিচ্ছ তারা এই ব্যাপারগুলো একটু জানো, ওখানেও কিন্তু আমাদের একটা সাবজেক্ট রয়েছে হায়ার এডুকেশন, তো ওই টাচগুলো কিন্তু এখানেও রয়েছে, যদিও এর মার্কস কত 10 নম্বর, এত কিছুর মধ্যে কিন্তু 10 নম্বর। ঠিক আছে, নেক্সট চলে আসছে রিজনিং অ্যাবিলিটি, আমার মনে হয় সব থেকে স্কোরিং জায়গা। স্কোরিং কেন বলছি, মিনিমাম এফোর্ট দিলে তুমি ম্যাক্সিমাম গেইন করতে পারবে। আবার এর ক্ষেত্রে 20 মার্কস, খুব একটা কম না, মানে অন্যান্য সাবজেক্ট বাদ দিলে কম্পেয়ার করলে। মানে আমরা যদি এর দেখি তোমার কি বলে এটা ডোমেন সাবজেক্ট, মানে সাবজেক্ট বাদ দিলে, তাহলে আমরা এই যে যে সাবজেক্ট গুলো দেখতে পাচ্ছি জেনারেল পেপারের মধ্যে, তার মধ্যে রিজনিং কিন্তু যথেষ্ট ভালো একটা জায়গা, যে 20 নম্বর রয়েছে। এবং ওই যে বললাম রিজনিং এর সব থেকে বেস্ট এটা বলতে পারো, অ্যাডভান্টেজ বলতে পারো, যে মিনিমাম টাইম দিলে তুমি ম্যাক্সিমাম গেইন করতে পারবে। ঠিক আছে, মিনিমাম টাইম দিলে ম্যাক্সিমাম গেইন করতে পারবে। আমি তোমাদের সব কথা শুনবো, একটু আমাকে টাইম দাও। নেক্সট রয়েছে আইসিটি। আইসিটি আমরা এর নেটে পড়েছি, যদিও নেটের যে সিলেবাস যেটা রয়েছে, আমরা যদি সাব টপিকের মধ্যে যাই তাহলে অতটা ডিটেলসেও নেই, যদিও টাচ করে গেছে মোটামুটি সবকিছু। টিচিং অ্যাপটিটিউড আমরা নেটের মধ্যে পাই, নেটের যে জেনারেল পেপার তার মধ্যে রয়েছে, সেই ব্যাপারটা রয়েছে, তবে নেটের মধ্যে এত ডিটেলস নেই। কোশ্চেন পেপার দেখলেও বোঝা যায় যে নেটের মধ্যে যেরকম ডাইনামিক কোশ্চেন হয়, এখানে সেই কোশ্চেন হয় না। ঠিক আছে, নেক্সট রয়েছে দেখো তোমার এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি বেসড পেডাগজি, কেস স্টাডি বেস যেগুলো, সেটা রয়েছে। আর এনইপি 2020 রয়েছে। চলে আসছে জেনারেল ইংলিশ, আবারও বলছি জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি, এই দুটো কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, মানে এখানে 10 রয়েছে তার মধ্যে তোমাকে 4 পেতে হবে। হিন্দিও 10 রয়েছে তার মধ্যে 4 পেতে হবে। আবারও বলছি এগুলো কিন্তু ম্যান্ডেটারি, হিন্দি পরীক্ষা তোমাকে দিতেই হবে। তারপরেও বলছি হিন্দি কঠিন নয়, মানে তুমি ভাবছো আমি হিন্দি কোনোদিন পড়িনি, তারপরেও বলছি যে ভালো টিচার যদি হন তাহলে তুমি ডেফিনেটলি এখান থেকে বুঝতে পারবে যে হিন্দি খুব একটা কঠিন না, তুমি পারবে, কিন্তু তোমার মধ্যে সেই কনফিডেন্ট ব্যাপারটা থাকা দরকার। ঠিক আছে, এটা গেল আমাদের জেনারেল পেপার। এবার এখান থেকে আস্তে আস্তে সাবজেক্ট ওয়াইজ আসছে।
যে প্রথমে ম্যাথমেটিক্স, তার সে সাবজেক্ট ডিটেলস। তাহলে আমি এগুলোতে আর যাচ্ছি না কিন্তু ডিটেলস। এবার প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে দেওয়া আছে, প্রত্যেকটা সাবজেক্টে। এটা ম্যাথ দেখলে, এটা ফিজিক্স দেখলে, আমরা এরকম সায়েন্স দিয়ে শুরু করেছি, আমরা আরেকটু যদি দূরে যাই, সায়েন্স শেষ হয়ে গেলে আমরা আস্তে আস্তে আর্টস এর মধ্যে বা আমাদের সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো, এই যে কমার্স। তো এইরকম এই সাবজেক্ট গুলো কিন্তু সব এর মধ্যে ইনক্লুড রয়েছে, ঠিক আছে। একদম শেষে দেখো যে বাংলা রয়েছে, দেখতে পাচ্ছ। বাংলা সিলেবাস পিজিটি টিজিটির মধ্যে অনেকটা মিল আছে, খুব সামান্য অমিল রয়েছে যদিও। আবারও বলছি, বাংলা আমার সাবজেক্ট না, যিনি এক্সপার্ট ফ্যাকাল্টি তিনি আরো ভালো বলতে পারবেন। তবে ফ্যাকাল্টির থেকে যেটা জেনেছি যে টিজিটি এবং পিজিটির মধ্যে খুব বিশাল কিছু পার্থক্য নেই, পার্থক্য আছে তবে আকাশ পাতাল পার্থক্য নেই, ঠিক আছে। নেক্সট চলে আসছি আমরা ইএমআরএস এর যে নোটিফিকেশন, দেখো এইখানে দেখলে আরো ভালো বোঝা যাবে যে কোন কোন পোস্টের জন্য নোটিফিকেশন বেরোয়। যদিও প্রতি বছর সবগুলো বেরোয় না, যেমন প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, এগুলো তুলনামূলক কম ভ্যাকান্সি থাকবে। এগুলোতে সব থেকে বেশি ভ্যাকান্সি থাকে পিজিটি, সব থেকে বেশি ভ্যাকান্সি থাকে যদি বলি তাহলে টিজিটিতে সব থেকে বেশি ভ্যাকান্সি থাকে। তারপরে কিন্তু পিজিটি সেকেন্ড নাম্বার অফ ভ্যাকান্সি থাকে এইখানে। দেন আর্ট টিচার, মিউজিক টিচার, ফিজিক্যাল এডুকেশন, লাইব্রেরিয়ান, কাউন্সিলর, দেন স্টাফ নার্স, হোস্টেল ওয়ার্ডেন, অ্যাকাউন্ট্যান্ট। যেমন হোস্টেল ওয়ার্ডেনে গত বছর মানে লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল ভালো ভ্যাকান্সি ছিল, এটা যদি নন টিচিং এর মধ্যে, এগুলো সব কিন্তু নন টিচিং। অ্যাকাউন্ট্যান্ট নন টিচিং এর, সিনিয়র সেক্রেটারিয়েট, জুনিয়র সেক্রেটারিয়েট, বুঝতে পারছো। গত বছরে দুটোই ছিল, মানে লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল সেখানে দুটোই ছিল, এগুলো সব কিন্তু নন টিচিং এর মধ্যে। এবং আমি এদের কোয়ালিফিকেশন দেখিয়ে দেবো, সব কোয়ালিফিকেশন মোটামুটি কোথাও বা 10+2 মানে এইচএস, কোথাও বা গ্রাজুয়েট, মানে সিম্পল গ্রাজুয়েট, সিম্পল 10+2 কোয়ালিফিকেশন, এরকম। আমি আসছি এক এক করে। তো এগুলো এখান থেকে আমি এগুলো শেয়ার করে দেবো তোমাদের সাথে, তোমরা এগুলো দেখে নিও ডিটেলসে। আমি এগুলো প্রত্যেকটাতে আর যাচ্ছি না, ঠিক আছে। এগুলো প্রত্যেকটাতে আমি আর যাচ্ছি না, এই যে প্রত্যেকটা দেওয়া আছে। প্রথমে প্রিন্সিপালের জন্য কি কি বলা আছে দেখো, টোটাল ভ্যাকান্সি কত ছিল, যে নাম্বার অফ পোস্ট টোটাল 740, কি কি রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছ, এজ লিমিট, এডুকেশনাল কোয়ালিফিকেশন, একই রকম ভাবে আমরা যদি পিজিটি টিজিটি সবকিছু দেখি দেখতে পাবো একই রকম। আচ্ছা, এটা গেল ভাইস প্রিন্সিপাল। তো চলে আসছি এই যে পিজিটি, খেয়াল করে দেখো টোটাল ভ্যাকান্সি দেখে না একবার কত রয়েছে, তাহলে বুঝতে পারছো যথেষ্ট, মানে এটা যথেষ্ট। কি কি রয়েছে এখান থেকে দেখে নাও, এজ লিমিট, দেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই যে যেগুলো দেখতে পাচ্ছি যে বিএড, সব ক্ষেত্রে কিন্তু বিএড দরকার, মাস্টার ডিগ্রি ম্যান্ডেটারি, ঠিক আছে এটার জন্য। আবার যখন আমরা টিজিটির মধ্যে চলে যাব, টিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার, এটা কম্পিউটার, কম্পিউটারের জন্য বিএড দরকার পড়ে না। দেখে নাও কম্পিউটার যারা রয়েছে সেখানে কিন্তু বিএড দরকার পড়ে না। দেখো এমএসসি কম্পিউটার বা আইটি বা এমসিএ অর্থাৎ মাস্টার ডিগ্রি, এমএসসি মাস্টার ডিগ্রি বা এমসিএ মাস্টার ডিগ্রি, অথবা এমই এমটেক, সবই কিন্তু মাস্টার ডিগ্রি, আইদার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে এটা বলতে পারো কম্পিউটার অ্যাপ্লিকেশন বলতে ম্যানেজমেন্ট কম্পিউটারের কোয়ালিফিকেশন, এখানে কিন্তু বিএড দরকার পড়ে না। আচ্ছা, টিজিটি একবার দেখিয়ে দিই, এই যে টিজিটি, টিজিটি দেখে নাও। চলে আসছি, আমাদের এসটা দরকার, এসটা আমি বলবো ডিটেলসে বলবো, ডিটেলসে বলবো এসটার ক্ষেত্রে। এই যে ব্যাচেলার অনার্স ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস রয়েছে সব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, কারো অনার্স নেই সেও অ্যাপ্লাই করতে পারবে, যার পাস রয়েছে বা অনার্স রয়েছে সেও অ্যাপ্লাই করতে পারবে। আর এর সাথে এক্সট্রা কি দরকার আমাদের, বিএড অবশ্যই। কোথায় গেল, দেখো এই যে টিজিটির মধ্যে সিটের দরকার মাস্ট, বিএড দরকার মাস্ট, এই ব্যাপারগুলো রয়েছে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো আর কি, আমাদের পিজিটির জন্য কিন্তু সিটের দরকার নেই, মনে রাখবে পিজিটি এর জন্য সিটেট, সিটের দরকার নেই, দরকার কোথায় টিজিটি, টিজিটি এর জন্য কিন্তু সিটের দরকার, সিটের দরকার, ঠিক আছে। বাকি সব মোটামুটি এক। আচ্ছা, পিজিটির মধ্যে আমাদের দরকার পিজি, মানে পোস্ট গ্রাজুয়েট প্লাস বিএড, আর এখানে কি দরকার, গ্রাজুয়েট প্লাস বিএড, এই রয়েছে কিন্তু আমাদের, ঠিক আছে। এই মোটামুটি আমাদের কোয়ালিফিকেশন বা যা কিছু দেখতে পাচ্ছ এই রয়েছে। আমি প্রত্যেকটা আর যাচ্ছি না, সবগুলোর ক্ষেত্রে আমি যাচ্ছি না, আমি
আসবে এক এক করে প্রত্যেকটা এতে, মানে একটা শর্ট জায়গার মধ্যে আমি বলে দেবো। এটা রয়েছে আমাদের, দেখে নাও টিজিটি। আমরা একটু আগে দেখলাম পিজিটি, এই যে একটু আগে আমরা এখানে পিজিটি দেখেছি, এই যে আমরা পিজিটি দেখেছি। এবার আমরা চলে আসছি টিজিটি। টিজিটি একই সিলেবাস, দেখে নাও। জেনারেল অ্যাওয়ারনেস, দেখো যা যা লেখা ছিল তাই লেখা আছে। রিজনিং অ্যাবিলিটি একই সিলেবাস, আইসিটি একই সিলেবাস, টিচিং অ্যাপটিটিউড একই সিলেবাস। এখানেও দেখো ওই এক্সপেরিমেন্টাল বেসড পেডাগজি, কেস স্টাডি বেসড, এনইপি 2020। আর কি রয়েছে, হিন্দি, ইংলিশ। এটা সবার জন্য না, ঠিক আছে, এটা সবার জন্য। খেলো ইন্ডিয়া এগুলো আমাদের সবার জন্য না, শুধুমাত্র পেটে, যে ফর পেট অনলি, বুঝতে পারছো? এটা যারা ফিজিক্যাল এডুকেশন টিচার রয়েছে তাদের জন্য, কিন্তু আমাদের সবার জন্য না। তাহলে এটা হচ্ছে জেনারেল হিন্দি, জেনারেল ইংলিশ, সব একই সিলেবাস, দেখে নাও, কোনো আলাদা কোনো কিছু নেই। তাহলে আমরা এখানে যেটা আমাদের মূলে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের যে টিজিটির জন্য কিন্তু দরকার হচ্ছে সিটেট। সিটেট এই জায়গাটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ যাদের সিটেট রয়েছে তারা কিন্তু দুটো জায়গাতে অ্যাপ্লাই করতে পারছে, তারা কিন্তু সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারছে। তাহলে এই জায়গাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা, মনে রাখবে টিজিটির জন্য সিটেট দরকার, পিজিটির জন্য কিন্তু সিলেবাস সিটেট দরকার পড়ে না। এবার আমি যদি এর পরবর্তীতে চলে আসি, দেখো ইংলিশ আলাদা করে সাবজেক্ট রয়েছে। এবার এখানে কিন্তু আমাদের হিন্দি এসব তো আছে, এখানে আমাদের কিন্তু এই যে এখানে বাংলাও রয়েছে। বাংলা সিলেবাস কম বেশি প্রায় একই রকম, আবারও বলছি বাংলা সিলেবাস কম বেশি প্রায় একই রকম রয়েছে। এবার এটা আমাদের যেটা বলার এখান থেকে, ভাষা যদি অনেকগুলো রয়েছে, প্রায় 14টা ভাষা রয়েছে এর মধ্যে, 14টা ভাষা রয়েছে, ঠিক আছে। নেক্সট চলে আসছি বিভিন্ন নন টিচিং এর জন্য। বিভিন্ন নন টিচিং এর জন্য একটু দেখে দিই, বলে দিই। অ্যাকাউন্টেন্ট, জুনিয়র সেক্রেটারিয়েট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, সব ক্ষেত্রে কম বেশি সিলেবাস প্রায় একই রকম। অ্যাকাউন্টেন্ট এর মধ্যে এই জায়গাগুলো কমন, রিজনিং অ্যাবিলিটি, ম্যাথ বা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, জেনারেল হিন্দি, জেনারেল ইংলিশ, আর এখানে সাবজেক্ট ব্যাপারটা চলে আসছে। এটা তো আমাদের দেখলাম কম্পিউটার অ্যাওয়ারনেস। আর এখানে সাবজেক্ট, যে সাবজেক্ট নলেজ কভারিং অ্যাকাউন্টেন্সি, অ্যানুয়াল অ্যাকাউন্টেন্ট, ট্যাক্সেশন, বাজেটিং। যারা ফাইন্যান্স মানে যাদের অ্যাকাউন্টেন্সি রয়েছে, যারা এই টাইপের কোয়ালিফিকেশনে বিলং করে তাদের জন্য কিন্তু সবাই দিতে পারবে না এই পরীক্ষাটা। তাহলে নতুন করে কি দেখতে পেলাম, এই যে ম্যাথ। আর কি দেখতে পেলাম এই জায়গাটার মধ্যে, এই যে কম্পিউটার অ্যাওয়ারনেস বা জেনারেল অ্যাওয়ারনেস, এই পার্টটা আমরা দেখেছি। কম্পিউটার নলেজ যেটা, সেটা আমরা ওই এর মধ্যেও পাবো, ল্যাব অ্যাটেন্ডেন্ট বা তোমার ক্লার্ক ওর মধ্যেও পাবে। এই জায়গাটা শুধুমাত্র আলাদা, এই জায়গাটা কিন্তু শুধুমাত্র অ্যাকাউন্টেন্টের জন্য। অন্যান্যটা আসি, দেখো জুনিয়র সেক্রেটারিয়েট, জুনিয়র সেক্রেটারিয়েট, সিনিয়র সেক্রেটারিয়েট একই সিলেবাস, রিজনিং একই সিলেবাস, ম্যাথ আগে যেটা দেখালাম, মনে রাখবে ম্যাথটা মূলত আমাদের নন টিচিং এর মধ্যে রয়েছে, টিচিং এর মধ্যে ম্যাথ নেই, নন টিচিং এর মধ্যে ম্যাথটা রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস একই সিলেবাস, জেনারেল হিন্দি একই সিলেবাস, জেনারেল ইংলিশ একই সিলেবাস। এই যে এই জায়গাটা শুধু এক্সট্রা, দেখে নাও। আগে আমরা যখন অ্যাকাউন্টেন্ট দেখছিলাম সেখানে অ্যাকাউন্টেন্সি রিলেটেড সিলেবাস ছিল, জুনিয়র সেক্রেটারিয়েট বা সিনিয়র সেক্রেটারিয়েটের মধ্যে কম্পিউটার নলেজ, এই জায়গাটা দরকার, আর অন্য কোনো কিছু না। ল্যাব অ্যাটেন্ডেন্ট এর ক্ষেত্রে দেখে নাও রিজনিং অ্যাবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল হিন্দি, জেনারেল ইংলিশ, দেন এই জায়গাটা আমাদের এক্সট্রা চলে আসছে। এই যে শুধু ল্যাব রিলেটেড যে সমস্ত বিভিন্ন ইকুইপমেন্ট, এক্সপেরিমেন্ট, তার সম্পর্কে বেসিক নলেজ, এই জায়গাটা বা এর উপরে কোশ্চেন থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো? একটা ধারণা মোটামুটি আসছে তো? আমাকে একবার একটু জানাও যে মোটামুটি একটা ধারণা তৈরি হলো। তাহলে আমি একদম শর্ট ভিউ একটা দেখিয়ে দিই, দিয়ে আমরা অন্যান্য প্রত্যেকটা পার্টে চলে যাই, যে এনভিএস বা অন্যান্য জায়গাতে কি আছে না আছে সেগুলোতে আমরা চলে আসছি। একটা মোটামুটি ধারণা আসছে, তাই তো? তাহলে এখানে মনে রাখবে টিচিং এবং নন টিচিং দু রকমের পোস্টের জন্য অ্যাপ্লাই করা যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা বলবো, যে হিন্দিটা কি পড়বো যদি একটু বললেন। হিন্দি দেখো, আমি আবারও বলছি, হিন্দি আলাদা সাবজেক্ট টিচার রয়েছে, ঠিক আছে, তিনি আরো ভালো করে গুছিয়ে বলতে পারবেন তোমাকে। এবার হিন্দি যদি বলি, আমি যতটুকু জানি বা আমি যতটুকু জেনেছি ক্লাস করতে করতে, মানে ক্লাস করতে করতে, মানে ধরো হিন্দি ক্লাস করাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে তো আমি রয়েছি, তো সেক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি বাংলাতে সমাস করেছো, বাংলাতে সন্ধি করেছো, এক কথায় প্রকাশ, বা ইংলিশে যদি বলি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিম, তারপর ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, এগুলো করেছো তো? এই সমস্ত কিছু হিন্দি গ্রামারের মধ্যেও রয়েছে, ওখানেও সন্ধি, সমাস, ওখানেও কিন্তু অ্যান্টোনিম, সিনোনিম সবকিছু রয়েছে। স্ক্রিন যদি দেখতে সমস্যা হয় একবার রিজয়েন করে দেখো,
একবার রিজয়েন করো, যাদের স্ক্রিন দেখতে অসুবিধা হচ্ছে আমি বলবো একবার রিজয়েন করে দেখো। দুটো পোস্টে ফর্ম ফিল আপ করা যায়, হ্যাঁ, একদিনে পরীক্ষা হবে না, আমি দেখিয়ে দেবো তোমাকে ডিটেলস দেখিয়ে দেবো। এই যে কোশ্চেনটা করলে খুব ভালো কোশ্চেন, মানে তুমি পিজিটি, টিজিটি, নন টিচিং সব জায়গার জন্য অ্যাপ্লাই করতে পারবে, কোনো পরীক্ষা ওভারল্যাপ হয় না, সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি, মানে এরকম না মুখের কথা বলে দিচ্ছি, আমি নোটিফিকেশন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু ওয়েট করে যাও, আমি সব ক্ষেত্রে বলে দিচ্ছি যে ইয়ে করা যাবে কিনা। এমএসসি দেখো, মাস্টার ডিগ্রি মানে পিজিটি, গ্রাজুয়েট মানে হচ্ছে টিজিটি, দুজনের ক্ষেত্রে বিএড কম্পালসারি। আর টিজিটির জন্য অবশ্যই তোমার সিটের দরকার, এইচএস পাস আছে আছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট যেটা দেখতে পাচ্ছ ওটা এইচএস পাস। আমি এক এক করে আসছি, দেখো এবার একদম শর্ট নোটিশের মধ্যে চলে আসছি, শর্ট নোটিশ, মানে এবারে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে, খুব ছোট্ট জায়গার মধ্যে দেখিয়ে দিচ্ছি। দেখো মূলত আমাদের ইএমআরএস পরীক্ষাটা নেয় কারা? এনইএসটিএস, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস, এটা এরা পরীক্ষা নেয়। কিন্তু এই মূলত এই পরীক্ষা কন্ডাক্ট করে আমাদের মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স যে রয়েছে, এবং এই পরীক্ষাটা যারা করে এনটিএ, এনটিএ হচ্ছে পরীক্ষাটা নেয়। এনটিএ তুমি জানো নেট পরীক্ষা নেয়, এনটিএ জানো নিট পরীক্ষা নেয়, মানে মেডিকেল এন্ট্রান্স নিট পরীক্ষা নেয়। 2024-এ প্রচুর স্ক্যাম হয়েছে, প্রচুরে আমরা শুনতে পেয়েছি। তো নিট মূলত কোশ্চেন করে আর কন্ডাক্ট করে কিন্তু এনইএসটিএস। নেক্সট চলে আসছি, পোস্ট টিচিং নন টিচিং দুটো দেখতে পাচ্ছ। 2024-এ ভ্যাকান্সি কত? 30,000 প্লাস। 2025-এ যেটা রয়েছে সেটার ক্ষেত্রে ভ্যাকান্সি 38,000 প্লাস রয়েছে, 38,000 প্লাস, ঠিক আছে? এটা রয়েছে। আবারও বলছি, এটা আমি শুনেছি, তবে আমি যেটা মনে হয় এটা হবে না, এটা 31,000 প্লাস হবে, 31,000 প্লাস। অর্থাৎ লাস্ট যে আমার কাছে নোটিফিকেশন রয়েছে আমি তার রেসপেক্টে বলছি, আমি আবারও বলছি এক্সপেকটেশন কম থাকুক, যে আমি আজ জানি 31,000, সেটা বেড়ে 38,000 হলে আমার ভালো লাগবে, কিন্তু 38,000 থেকে 31,000 শুনলে আমারই খারাপ লাগবে। তো আমি সেই জন্য বলবো যে 31,000 এটাকে মনে রাখুন। 31,000 ভ্যাকান্সি রয়েছে, বোথ টিচিং নন টিচিং, যার মধ্যে সব থেকে বেশি ভ্যাকান্সি থাকে টিজিটি, তারপরে থাকে পিজিটি, তারপরে আদার্স বিভিন্ন পোস্ট, আদার্স বিভিন্ন পোস্ট। চলে আসছি, মোড অফ অ্যাপ্লিকেশন হচ্ছে অনলাইন, দেন 3 ঘন্টার টানা পরীক্ষা হবে, একটাই পরীক্ষা হবে, টানা পরীক্ষা হবে, ঠিক আছে? কোন রকম ইয়ে নেই, কি বলে, ইন্টারভিউ নেই, ন্যাশনাল লেভেলের পরীক্ষা, একই দিনে অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা হবে। নেক্সট, এগুলো ফিজ যা কিছু রয়েছে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদের এখন আপাতত না দেখলেও চলবে, কারণ ফর্ম ফিল আপ করতে গেলে সবাইকে ফিজ দিতে হবে, আর যেটা রয়েছে সেটা ম্যান্ডেটারি, দিতেই হবে তোমার। যাই হোক, যেগুলোতে আমি চলে আসছি, ভ্যাকান্সি যেটা, এটা 2024-এর ক্ষেত্রে, ঠিক আছে? 2024-এর ক্ষেত্রে মনে রাখবে এখানে 10,391 যে ভ্যাকান্সি রয়েছে এইটা রিক্রুট হয়েছে। আর কিছুদিন আগে মোটামুটি সম্ভবত 4 বা 5 ডিসেম্বর, অর্থাৎ এই মাসের প্রথম সপ্তাহে নতুন করে কিছু ব্যাকলগ ভ্যাকান্সি নিয়েছে, সেটা প্রায় 11,000-এর কাছাকাছি, 11,000-এর কাছাকাছি, এই 2024-এর এক্সাম থেকে, 2024-এর এক্সাম থেকে। অর্থাৎ মোটামুটি রিক্রুট হয়েছে প্রায় 21,000-এর কাছাকাছি, 21,000-এর কাছাকাছি রিক্রুট হয়েছে, ঠিক আছে? নেক্সট চলে গেলাম, কোয়ালিফিকেশন আমি আরো ডিটেলস এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে কোয়ালিফিকেশন শর্টে দেওয়া আছে, আমি আরো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, যদি আমরা কোয়ালিফিকেশন মোটামুটি জেনে গেছি। এই যে দেখে নাও, পিজিটি, পিজিটি দেখে নাও, মাস্টার ডিগ্রি, আর কি রয়েছে যেটা দরকার, এই যে বিএড, এই দুটো ম্যান্ডেটরি পিজিটির জন্য, মাস্টার ডিগ্রি বিএড। আর টিজিটির জন্য চলে আসি, টিজিটির জন্য এক্সট্রা কি, এখানে ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি না হলে চলে, মাস্টার ডিগ্রি থাকলে এক্সট্রা তুমি পাচ্ছ, বিএড দরকার, এর সাথে সাথে এই যে সিটেট, এটা কিন্তু ম্যান্ডেটরি, পাস করতে হবে কিন্তু সিটেট, ঠিক আছে? পেপার 2 যেটা, পেপার 1 তোমরা জানো, পেপার 1 হচ্ছে আমাদের প্রাইমারি টেট বলে আমরা যেটা জানি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পেপার 1, আর আপার প্রাইমারি টেট আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে যেটা জানি সেটাকে অ্যাকচুয়ালি বলে সিটেট পেপার 2। এজ লিমিট এখানে যেটা দেওয়া রয়েছে, প্রচুর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, রেলের জন্য তো অনেক, 48 বছর, আমি দেখিয়ে দিচ্ছি, টিজিটির জন্য 35 বছর, দেন পিজিটির জন্য 40 বছর, অর্থাৎ এগুলো কিন্তু জেনারেল, অর্থাৎ এসসি এসটি হলে 5 বছর রিল্যাক্সেশন, ওবিসি হলে 3 বছর রিল্যাক্সেশন, অর্থাৎ টিজিটি হলে এসসি এসটিরা করতে পারে 35 যোগ 5 40, ওবিসিরা 35 যোগ 3 38, টিজি আর পিজিটি হলে
40+5 45 SC ST, আর 40+3 43 হচ্ছে ওবিসি। ল্যাব অ্যাটেন্ডেন্ট 30 বছর, আর জুনিয়র সেক্রেটারিয়েট বা ক্লার্ক এগুলো 30 বছর করে সব রয়েছে। যথেষ্ট মোটামুটি একটা বয়সের এটাও কিন্তু ভালো রয়েছে। এটা রয়েছে আমাদের এক্সামের যে এটা প্যাটার্নটা, আমি এটা প্রিন্সিপাল রয়েছে, প্রিন্সিপালে খুব একটা জোর দিচ্ছি না, ঠিক আছে। মোটামুটি সব একই রকম রয়েছে, আলাদা কোথায়, এই জায়গাটা আলাদা, প্রিন্সিপালের ক্ষেত্রে এই জায়গাটা আলাদা, বাকি সব একবার দেখে নাও। এই যে রিজনিং, ম্যাথ, জেনারেল অ্যাওয়ারনেস, হিন্দি, ইংলিশ, বাকি এই জায়গাটা শুধু আলাদা। এই একাডেমিক, অ্যাডমিনিস্ট্রেশন, এই জায়গাটা শুধু আলাদা। চলে আসছে আমাদের যেটা মেইন জায়গা, পিজিটি। দেখে নাও, আমরা সিলেবাস অলরেডি আগেই দেখেছি। জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বর, রিজনিং 20, আইসিটি 10, টিচিং অ্যাপটিটিউড 10, ডোমেন নলেজ আর পেডাগজি আর এনইপি মিলে হচ্ছে টোটাল 80। আমরা আগে দেখেছি। সাবজেক্ট তার মধ্যে 70, পেডাগজি 5, এনইপি 5, টোটাল 80। আর এই জায়গাটা হচ্ছে কোয়ালিফাইং এর নেচারে, দেখো 130 আলাদা করে দেখিয়েছে আর 20 আলাদা করে দেখিয়েছে, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, তোমাকে 40% মার্কস পেতে হবে। জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি, ইংলিশে 10-এর মধ্যে 4, হিন্দিতে 10-এর মধ্যে 4। এটা মূল মার্কসের মধ্যে বা মেরিট লিস্টে কাউন্ট করা হবে না, কিন্তু তোমাকে পাস করতে হবে। জুনিয়র সেক্রেটারিয়েট দেখে নাও, একই সিলেবাস যা কিছু দেখালাম, রিজনিং, ম্যাথ, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি, আর এই যে বেসিক কম্পিউটার নলেজ, এই জায়গাটা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা হবে, ঠিক আছে। নন টিচিং এর জন্য বলছি, নন টিচিং। কারেক্ট আনসারের জন্য 1 নম্বর, ভুল আনসারের জন্য 0.25 মার্কস বা 4টে ভুলের জন্য 1 নম্বর কেটে নেওয়া হবে, ঠিক আছে। সব ক্ষেত্রে দেখে নাও যে এই এর ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট প্রসেস, একটা হচ্ছে রিটেন টেস্ট, আর ওদিকে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি। এছাড়া কিন্তু কোনো রকম কোনো ইন্টারভিউ নেই কোনো কিছুতে, মানে টিচিং হোক বা নন টিচিং হোক, কোথাও ইন্টারভিউ নেই। সব থেকে বড় সুবিধা হচ্ছে এই জায়গাটা। এটা স্যালারি রয়েছে, আগে চাকরি পাই স্যালারি, তখন ব্যাপারটা দেখতে আরো ভালো লাগবে। যাই হোক, এটা হচ্ছে আমাদের, দেখো একটু দেখিয়ে দিই যে লাস্ট যে 2023-এর যেটা, তার রেসপেক্টে যেটা আমাদের হয়েছিল, 2024-এ পরীক্ষা হয়েছিল। দেখে নাও, যে প্রথমে বেরিয়েছিল 28শে জুন 2023, প্রথমে নোটিফিকেশন বেরিয়েছিল। বেরোনোর পর সেই নোটিফিকেশন বন্ধ হয়ে গেছিল, দেন আবারও রিওপেন হয়েছে। দেখো রিওপেন কবে, 13ই অক্টোবর 2023। 13ই অক্টোবর 2023-এ ওপেন হয়ে ক্লোজ হয়েছে 19 অক্টোবর 2023, লাস্ট ডেট। বুঝতে পারছো, এই ডেটে প্রথমে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, তারপরে ফর্ম ফিল আপ বন্ধ হয়ে গেছে। ফর্ম ফিল আপ বন্ধ হওয়ার পর আবার রিওপেন করেছে 13ই অক্টোবর, চলেছে 19 অক্টোবর। দেন তোমার এডিট অপশন, অ্যাডমিট কার্ড, এই যে এক্সাম ডেট দিয়েছে দেখো ডিসেম্বর 2023-এর, 16, 17, 23, 24 ডিসেম্বরে পরীক্ষা হয়েছে। আনসার কি দিয়েছিল, রেজাল্ট কবে দিয়েছে, 22শে জানুয়ারি 2024। এবার একটু ছোট্ট করে হিসাব দেখে নি, দেখো আমাদের যদি দেখি জুনে আমাদের নোটিফিকেশন বেরোচ্ছে, ঠিক আছে, জুনে নোটিফিকেশন বেরোচ্ছে, পরীক্ষা হচ্ছে কোথায়, ডিসেম্বরে পরীক্ষা, রেজাল্ট কবে, জানুয়ারিতে রেজাল্ট। আর রিক্রুটমেন্ট কবে হয়েছে, এই বছরের সেপ্টেম্বরে, 2024-এর সেপ্টেম্বরে রিক্রুটমেন্ট হয়েছে। তাহলে গল্প কত বছরের, পুরোপুরি 1 বছর, জুন থেকে সেপ্টেম্বর, 2023-এর জুন থেকে 2024-এর সেপ্টেম্বর, পুরো 1 বছরের গল্প। দেখো বুঝতে পারছো কিনা, আমি বলছি না, পুরো পেপারস এতে আমি ধরে বলছি। তাহলে এখানেও যা যে বলা আছে, জানুয়ারি সেকেন্ড উইকে নোটিফিকেশন আসার কথা রয়েছে, জানুয়ারি সেকেন্ড উইক, তুমি ধরে নিতে পারো মোটামুটি মে জুন করে পরীক্ষা হবে, মে জুন করে পরীক্ষা হবে, মে জুন বা জুলাই করে পরীক্ষা হবে এরকম, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে একই রকম ভাবে জুলাই যদি পরীক্ষা হয়, তাহলে মোটামুটি আমাদের পুজোর আগে আগে হয়ে যাচ্ছে, রেজাল্ট আউট হয়ে যাচ্ছে। তাহলে এবার রিক্রুটমেন্ট হতে হতে পরের বছর ফেব্রুয়ারি রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এই যে যারা বলছিলে একই দিনে পরীক্ষা হয় কিনা, একবার দেখে নাও, এই যে 2023-এর শিডিউল পুরোটা দেখো। 16ই ডিসেম্বর পরীক্ষা হয়েছিল শিফট 1-এ প্রিন্সিপাল, শিফট 2-তে পিজিটি, তাহলে তুমি প্রিন্সিপাল পিজিটি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারছো। 17 ডিসেম্বর পরীক্ষা হয়েছিল হোস্টেল ওয়ার্ডেন, জুনিয়র সেক্রেটারিয়েট, দেখো কোথাও কোনো কিছু ওভারল্যাপ করছে না। 23শে ডিসেম্বর পরীক্ষা হয়েছিল ল্যাব অ্যাটেন্ডেন্ট টিজিটি, 24শে ডিসেম্বর পরীক্ষা হয়েছিল টিজিটি মিউজিক অ্যাকাউন্টেন্ট। তাহলে তুমি পিজিটি, টিজিটি, নন টিচিং সব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। যাদের এই কনফিউশন ছিল, যারা এইরকম একটা কোশ্চেন করছিলে,
আশা করি তাদের এই জায়গাটা ক্লিয়ার হলো, তাই তো? কোনো রকম কোনো ইন্টারভিউ নেই, তাহলে এই জায়গাটা মোটামুটি ক্লিয়ার হলো। আমি চলে আসছি এনভিএস, তাহলে ইএমআরএস এর ব্যাপারটা আমরা মোটামুটি জানলাম। এবারে আসি এনভিএস, অর্থাৎ নবোদয় বিদ্যালয় যেগুলো রয়েছে এটা, ঠিক আছে? নবোদয় বিদ্যালয়ের ক্ষেত্রে দেখে নি, এগুলো কিন্তু সবই কিন্তু সেন্ট্রাল মডেল স্কুল সব ক্ষেত্রে। তো এখানে যেটা রয়েছে আমাদের, এখানে কিন্তু ইন্টারভিউ আছে। এই যে বললাম না, খুব সামান্য যে জায়গাগুলোতে পার্থক্য আছে সেই জায়গাগুলোতে ইন্টারভিউ আছে। এখানে রিটেন টেস্ট, তবে রিটেন টেস্টটা পুরোপুরি ইএমআরএস এর মতো, আমি দেখিয়ে দিচ্ছি পুরোপুরি ইএমআরএস এর মতো, কিন্তু এখানে কিন্তু ইন্টারভিউ আছে। প্লিজ ছেড়ে দাও। আচ্ছা, এখানে দেখে নাও এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রিন্সিপাল, দেন পিজিটি। পিজিটির ক্ষেত্রে এই এত এত সাবজেক্ট সব দেখতে পাচ্ছ, এগুলো রয়েছে। আমি কোয়ালিফিকেশন আরো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। দেন পিজিটি দেখলে টিজিটি, এই সাবজেক্টগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে টিজিটি, ঠিক আছে? জেনে রাখবে এখানে কিন্তু এ দেখো সায়েন্স, ম্যাথস, ম্যাথসের মধ্যে কি কি রয়েছে? ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। সায়েন্সের মধ্যে বোটানি, জুওলজি, কেমিস্ট্রি। সোশ্যাল স্টাডিজ এর মধ্যে কি রয়েছে? হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, জিওগ্রাফি, হিস্ট্রি, এই টাইপের সাবজেক্টগুলো রয়েছে। যদিও এর কিছুটা রয়েছে, সেগুলো আমি বলছি। পিজিটির জন্য রয়েছে, এজ রয়েছে 40, যেটা ইএমআরএস এর সেম ছিল। টিজিটির জন্য 35, যা ছিল সব সেম, এখানেও তাই। এসটি, এসসি এদের ক্ষেত্রে 5 বছর রিল্যাক্সেশন, ওবিসি হলে 3 বছর রিল্যাক্সেশন, যা ছিল তাই, ঠিক আছে? নেক্সট চলে আসছি। আচ্ছা, দেখে নাও পরীক্ষাটা, আমরা প্রিন্সিপালে যাচ্ছি না, আমরা সোজা পিজিটির মধ্যে চলে গেলাম। পিজিটির সিলেবাসটা দেখে নাও, মানে এক্সাম প্যাটার্ন, পিজিটির এক্সাম প্যাটার্ন। কোথায় আমরা বলছি? নবোদয় বিদ্যালয়, এনভিএস, নবোদয় বিদ্যালয়। দেখে নাও, রিজনিং অ্যাবিলিটি যা ছিল তাই 20 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বর, আইসিটি 10 নম্বর, টিচিং অ্যাপটিটিউড 10 নম্বর, ডোমেন সাবজেক্ট নলেজ দেখে নাও 80 নম্বর। 80 নম্বরের ব্যাপারটা কেমন হয়েছিল? 70 ডোমেন, 5 পেডাগজি, 5 এনইপি। দেখো বাড়িয়ে বলছি কিনা, সব ঠিকঠাক আছে কিনা। আর কি রয়েছে? ল্যাঙ্গুয়েজ কি কি রয়েছে? জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি, 20 নম্বর। ক্লিয়ার? দেখো পুরো ব্যাপারটা যা আছে ইএমআরএস এ তাই রয়েছে এনভিএস। বললাম না কোথাও পার্থক্য নেই। তাহলে পার্থক্য হচ্ছে কোথায়? এখানে তোমাকে ইন্টারভিউ ফেস করতে হচ্ছে। টিজিটি একই সিলেবাস, দেখে নাও, রিজনিং অ্যাবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, আইসিটি, টিচিং অ্যাপটিটিউড, ডোমেন নলেজ 80 নম্বর, 70 যোগ 5 যোগ 5, এখানে জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি, সব একই রকম। ক্লিয়ার হচ্ছে তো? কোথাও অসুবিধা হলে জিজ্ঞাসা করবে, একটু কোশ্চেন গুলো লিখে রাখো, আমি নিচ্ছি তোমাদের থেকে কোশ্চেন। এখানে দেখে নাও সিলেবাস রয়েছে, ইংলিশের ক্ষেত্রে সিলেবাস কি রয়েছে, রিজনিং এর ক্ষেত্রে সিলেবাস কি রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে সিলেবাস কি রয়েছে। একটু যদি দেখায় জেনারেল অ্যাওয়ারনেস, তাহলে ব্যাপারটা হয়তো তোমার কাছে অনেকটা ক্লিয়ার হবে। দেখো একটু দেখে নিচ্ছি, ইম্পর্টেন্ট ডেটস এন্ড ডে কোথায় চলে আসছে? স্ট্যাটিক জিকের মধ্যে। যেমন আমি যদি বলি বিশ্ব বন্যপ্রাণী দিবস, বিশ্ব যুব দিবস, বিশ্ব যোগা দিবস, এগুলো সব কি স্ট্যাটিক জিকের মধ্যে রয়েছে। এই দেখো ইন্ডিয়ান হিস্ট্রি দেখতে পাচ্ছ, বুক অথর স্ট্যাটিক জিকের মধ্যে রয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট হিস্ট্রি, অ্যাওয়ার্ড, অনার স্ট্যাটিক জিকের মধ্যে চলে আসছে। বা কারেন্ট অ্যাফেয়ার্সও বলতে পারো। বাজেট, 5 ইয়ার প্ল্যান ইকোনমিক্স এর মধ্যে ঢুকে যাচ্ছে। জেনারেল পলিটি, বুঝতে পারছো, পলিটিক্যাল সায়েন্স। আবারও বলছি এগুলো কিন্তু কম্পিটিটিভ। হিস্ট্রি কম্পিটিটিভ, জিওগ্রাফি কম্পিটিটিভ, ইকোনমিক্স কম্পিটিটিভ, পলিটি কোন রকম কোনো সাবজেক্ট নয় যে খুব ডেপথে গিয়ে বা খুব ডিটেলসে বা তোমার ইউরোপের ইতিহাস পড়তে হচ্ছে, কোনো কিছু নেই। কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, এগুলো তো আগেই বললাম। বিভিন্ন রকমের সায়েন্সের যে জিকে গুলো রয়েছে, সায়েন্স, টেকনোলজি, স্পোর্টস, অ্যাব্রিভিয়েশন, কান্ট্রি। তাহলে জিকের মধ্যে বুঝতে পারছো আমি এতটা সময় নিলাম কেন? দেখো বুঝতে পারলে কিনা। নিউমেরিক্যাল এবিলিটি সবার জন্য না, এটা হচ্ছে মূলত নন টিচিং এর জন্য, এটা মূলত নন টিচিং এর জন্য। মনে রাখবে ম্যাথের পরীক্ষা হবে শুধুমাত্র নন টিচিং এর জন্য, ঠিক আছে? মানে ম্যাথ আমি বলছি কিন্তু সাবজেক্ট নয়, কম্পিটিটিভ ম্যাথ, কম্পিটিটিভ ম্যাথের কথা বলছি। স্যালারি রেঞ্জ যা কিছু দেখে নিও, আমি আর এতে যাচ্ছি না ডিটেলসে। আচ্ছা, এটা কাট অফ, এই যে কাট অফ, ঠিক আছে? এনভিএস এর কাট অফটা আমি একবার দেখিয়ে দিচ্ছি যে তোমার এর ক্ষেত্রে কি আসছে। দেখো সাবজেক্ট ওয়াইজ, পিজিটি বায়োলজি,
জেনারেলটা আমরা দেখি শুধু, বাকিগুলো না দেখলেও চলবে আপাতত। তাহলে মোটামুটি আইডিয়া করা যায় যে পিজিটি বায়োলজি কি আসছে, পিজিটি কেমিস্ট্রি, পিজিটি কমার্স, পিজিটি ইকোনমিক্স, পিজিটি ম্যাথ, ফিজিক্স, হিস্ট্রি, আইটি, ইংলিশ, হিন্দি, জিওগ্রাফি। তাহলে গড়ে আমরা যদি বলি মোটামুটি এদিকে আমরা 115, 16, 22, 9, 100, তাহলে গড়ে কিন্তু আমাদের মোটামুটি এখানে আমরা দেখতে পাচ্ছি 130 হচ্ছে হাইয়েস্ট, মানে 100 থেকে 130 এই রেঞ্জে বিলং করে আমাদের কাট অফ। ইএমআরএস এর ক্ষেত্রে তুমি এরকম ধরে নিতে পারো, যেহেতু আমাদের সিলেবাস এক, আমরা আগেই দেখলাম তো পিজিটি আর মানে এর ক্ষেত্রে পিজিটি আর ওখানকার ক্ষেত্রে পুরো সিলেবাসটা একই, আমরা একটু আগে দেখলাম তো। তাহলে সেই জায়গাটায় কিন্তু আমি এখানে কিন্তু একই রকমের বললাম। একটা মিনিট ধরো, একটা মিনিট, চলো যে জায়গাটা ছিলাম, তাহলে 100 থেকে 130, মানে এখান থেকে একটা আইডিয়া করা যায় যে আমাদের ইএমআরএস এর কাট অফ কি আসতে পারে বা আসতে চলেছে। মোটামুটি একটা ধারণা পাওয়া গেল। রেল স্কুল চলে আসে, রেল স্কুল রিসেন্ট শর্ট নোটিফিকেশন এসছে, রেল স্কুলের রিসেন্ট শর্ট নোটিফিকেশন এসছে। মনে রাখবে এদের পরীক্ষা নেয় কারা, আরআরবি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এবার এদের আন্ডারে রেলের অনেকগুলো আমাদের জোন রয়েছে, ইস্টার্ন জোন, সাউথ ইস্টার্ন জোন, এই দুটোই আমাদের কলকাতাতে রয়েছে। ইস্টার্ন সাউথ ইস্টার্ন দুটোই কলকাতাতে রয়েছে। এছাড়া বিভিন্ন রয়েছে, নর্দার্ন জোন, নর্থ ফ্রন্টিয়ার, নর্থ ইস্ট, সাউদার্ন, সাউথ ইস্ট, তারপরে সেন্ট্রাল, ওয়েস্ট সেন্ট্রাল, এরকম অনেকগুলো জোন রয়েছে। তো আমরা মোটামুটি আমরা কলকাতা ব্যাপারটাকে দেখে নিই, বা কলকাতাতে কেমন কি ভ্যাকান্সি সবকিছু আমি দেখিয়ে দিচ্ছি, পুরো নোটিশ দেখে আমি বলে দিচ্ছি। এটা পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে, যে অ্যাপ্লিকেশন ডেট শুরু হবে 7 জানুয়ারি 2025 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? 7 জানুয়ারি থেকে শুরু হচ্ছে, আর শেষ হচ্ছে কবে, 6 ফেব্রুয়ারি, মানে আসতে চলেছে। শর্ট নোটিশ বের করে দিয়েছে, শর্ট নোটিশ এই যে দেখতে পারো, এইটা হচ্ছে শর্ট নোটিশ। কবে বের করেছিল আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ডিসেম্বরের 5 তারিখে শর্ট নোটিশ বের করে দিয়েছে, ঠিক আছে? এখানে পুরো ব্যাপারটা ডিটেলসে দেওয়া আছে, এই যে কতগুলো কি পোস্ট কি খালি রয়েছে সবকিছু দেওয়া আছে। টিচিং স্টাফ সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে। কলকাতার কি ভ্যাকান্সি রয়েছে একটু দেখিয়ে দিই। কলকাতা বললে আমরা কি বোঝাই, এই যে কলকাতা ইস্টার্ন জোন, আর আরেকটা রয়েছে কলকাতা সাউথ ইস্টার্ন জোন। টোটাল 6+5, 6+5, 11টা ভ্যাকান্সি আছে। দেখো এটা কিন্তু আমরা কিসের জন্য বলছি, ইয়ে জুনিয়র ট্রান্সলেটর বা হিন্দি এর জন্য বলছি। আবারও বলছি এটা কিন্তু আমাদের সাবজেক্ট নয়, সাবজেক্ট না, মানে শর্ট নোটিশে যেটা দিয়েছে আমি সেটুকুই শুধু দেখতে পাচ্ছি। অর্থাৎ এর ক্ষেত্রে যেটা রয়েছে এই যে টিচিং স্টাফের ক্ষেত্রে, সেটা কিন্তু টোটাল 736, যেখানে কলকাতাতে প্রায় 93 মতো ভ্যাকান্সি রয়েছে আনঅফিসিয়ালি আমার কাছে যা রয়েছে। আমি আবারও বলছি এটা অফিসিয়াল নয়, আনঅফিসিয়ালি আমি তোমাকে বললাম যে 736-এর মধ্যে কলকাতাতে ভ্যাকান্সি রয়েছে 93, সেকেন্ড হাইয়েস্ট ভ্যাকান্সি রয়েছে কলকাতাতে, ঠিক আছে? সেকেন্ড হাইয়েস্ট ভ্যাকান্সি রয়েছে কলকাতাতে। এটা রেল স্কুলের জন্য বললাম, এটা কিন্তু শর্ট নোটিশ রেল বোর্ড বের করেছে। তো রেলের ক্ষেত্রে বলে রাখি, তাহলে 7 জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আমরা পুরো নোটিফিকেশন না পেলে আমরা এই ব্যাপারগুলো আরো ডিটেলস ক্লিয়ার হবে না। নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 753। চলে আসি এটা, আচ্ছা কোয়ালিফিকেশনের ক্ষেত্রে একটু দেখে নেই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথমে আসছি পিজিটি, দেখে নাও মাস্টার ডিগ্রি আর বিএড অবশ্যই দরকার পড়ছে, 50% মার্কস। এদিকে রয়েছে পিআরটি, মানে যেটাকে আমরা বলি প্রাইমারি লেভেলের টিচার। প্রাইমারি লেভেলের ক্ষেত্রে দেখে নাও 10+2 সব ক্ষেত্রে, ঠিক আছে? এর সাথে কি কি লাগছে, বিইএলইএড বা ডিইএলইএড যে কোয়ালিফিকেশন রয়েছে, যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, দ্যাট ইজ ডিইএলইএড বা বিইএলইএড, যেটাই বলো না কেন একই জিনিস, কোনো আলাদা নেই। আগেরটা বলছি ডিপ্লোমা আর এটা বলছি ব্যাচেলার, যাই বলো না কেন একই, ঠিক আছে? তাহলে এখানে কোয়ালিফিকেশন হচ্ছে হায়ার সেকেন্ডারি উইথ ডিএলএড বা বিএলএড। আশা করি ক্লিয়ার। এখানে টেট কোয়ালিফাই করা লাগবে, টেট কোয়ালিফাই করা লাগবে, ঠিক আছে?
নেক্সট চলে আসছি টিজিটি, দেখে নাও গ্রাজুয়েট আর সাথে বিএড লাগছে, গ্রাজুয়েট বিএড, এর সাথে কিন্তু এই ব্যাপারটা রয়েছে। কোথায় গেল দেখো, এই যে টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ এখানে কিন্তু সিটেট এর কথা বলছে, আবারও বলছি সিটেট এর কথা বলছি, এগুলো কিন্তু কিসের কথা বলছে, সিটেট এর কথা বলছে। সিটেট, এটা হচ্ছে সিটেট পেপার 1 অর্থাৎ প্রাইমারির জন্য, আর ইয়ে টিজিটির জন্য রয়েছে সিটেট পেপার 2, এই রয়েছে সব ক্ষেত্রে একই রকম ইয়ে কোয়ালিফিকেশন। দেখে নাও পোস্ট গ্রাজুয়েট ইয়ে তোমার বিএড লাগছে, টিজিটির জন্য ব্যাচেলার ডিগ্রি বিএড, প্রাইমারির জন্য ব্যাচেলার ডিগ্রি, ইয়ে কোথায় গেল প্রাইমারি, প্রাইমারি রেলওয়ে টিচার তোমার ইয়ে হায়ার সেকেন্ডারি, এটা যদিও আমাদের এজ লিমিট দেখতে পাচ্ছ 18 থেকে 48, 18 থেকে 48 অর্থাৎ জেনারেল, তাহলে এসসি এসটি আরো 5 বছর, 48 যোগ 5 53, ওবিসি হচ্ছে 48 যোগ 3 51 বছর। এই গেল আমাদের রেলওয়ে স্কুলের এটা। এবার ভ্যাকান্সি এই যে 2025-এর ক্ষেত্রে পিজিটি রয়েছে 187, টিজিটি রয়েছে 333, পিআরটি রয়েছে 188, 753 টোটাল ভ্যাকান্সি এই রয়েছে। ঠিক আছে, আর এর ক্ষেত্রে দেখে নিই আর কি রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করবে এগুলো আমি যাচ্ছি না এখন আর। যে প্রথমে ওয়েবসাইটে যাবে, সেখান থেকে লগ ইন করবে, সেখান থেকে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে, আর ডকুমেন্টস আপলোড করবে, ফিস পেমেন্ট করবে। ডিটেলসে যাচ্ছি না, এগুলো আমরা পেয়ে যাবো, আরো ডিটেলস আমরা পেয়ে যাবো। এখানে সিলেকশন প্রসেস, কম্পিউটার বেসড টেস্ট বা রিটেন এক্সাম বলতে পারো যেটাকে আমরা বলছি, অনলাইন পরীক্ষা হবে, সাথে ইন্টারভিউ, স্কিল টেস্ট। স্কিল টেস্ট সবার জন্য না, এগুলো রয়েছে মূলত ওই বিভিন্ন নন টিচিং এর জন্য রয়েছে, আর ডকুমেন্টস ভেরিফিকেশন। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু ইন্টারভিউ রয়েছে। স্যালারি রেঞ্জ এই রয়েছে, কম বেশি হতে স্যালারি রেঞ্জ একই রকমের স্যালারি রেঞ্জ। তাহলে এটা আমরা দেখালাম। আর চলে আসছি কেভিএস এর মধ্যে, কেন্দ্রীয় বিদ্যালয়। কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে না তো? কেন্দ্রীয় বিদ্যালয়ে আমাদের একটু আলাদা রয়েছে, একটু আমাকে জানিও যে কোথাও কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না তো, একটু আমাকে জানিও। ইন্টারভিউ দিতে হবে না ইএমআরএস এ, না ইএমআরএস এ কিন্তু ইন্টারভিউ নেই, ইএমআরএস এ ইন্টারভিউ নেই। ঠিক আছে, চলো আমি কেভিএস টা একটু বলে দিই, কেভিএস টা একটু আলাদা রয়েছে। রেলের সিলেবাস একই রকম সিলেবাস, একই রকম, তবে রেলের ক্ষেত্রে যেটা রয়েছে ওটা 150 নম্বরে দেখতে পাচ্ছিলে, এটা 100 নম্বরের রয়েছে। ঠিক আছে, যেখানে সাবজেক্ট আমরা দেখছিলাম ওখানে 80, এখানে সাবজেক্ট রয়েছে 60 নম্বরে। তাহলে প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে, মানে এখানেও রেলের পরীক্ষাতেও তোমার এ রয়েছে, ওই আইসিটি রয়েছে, টিচিং অ্যাপটিটিউড রয়েছে, রিজনিং রয়েছে, হায়ার এডুকেশন রয়েছে, মানে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি সবই আছে। কিন্তু রেলের পরীক্ষার টোটাল মার্কস হচ্ছে 100, ইএমআরএস বা এনভিএস এ রয়েছে তোমার 150, তাহলে ওই রেশিওতে কমবে। বুঝতে পারলাম? কোন কোন এক্সাম গুলো অ্যাড বেরিয়েছে বলে দিচ্ছি, এক এক করে বলেছি। রেলের ডিএলএড অ্যাপ্লাই করতে পারে, ওই তো বললাম প্রাইমারি যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, হিন্দি ব্যাপারটা কিছু না, আমরা যারা ভারতীয় তাদের রক্তে মোটামুটি হিন্দি আছে, শুধু অ্যাপ্লাই করি না তাই। আমরা যারা ভারতীয়, যারা ইন্ডিয়ান, তাদের প্রত্যেকের রক্তে হিন্দি ব্যাপারটা আছে। আসছে, নেক্সট চলে আসছি, তাহলে আমি কেভিএস এর মধ্যে একবার চলে যাই। কেভিএস হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়, এখানেও একই রকম পিজিটি মানে পোস্ট গ্রাজুয়েট, টিজিটি ট্রেন গ্রাজুয়েট, পিআরটি প্রাইমারি। ঠিক আছে, এটা প্রতি বছর কিন্তু এরকম ভ্যাকেন্সি থাকে না, ভ্যাকেন্সি রয়েছে 15,000। বুঝতে পারছো, 2024-এর রেসপেক্ট আমি এটাকে দেখে বলছি, অর্থাৎ লাস্ট যে নোটিফিকেশন বেরিয়েছিল এদের কিন্তু ওই রেগুলার বেসিসে নোটিফিকেশন হচ্ছে না, মানে এরকম ব্যাপারটা আমি দেখেছি কেভিএস এর ক্ষেত্রে। যে ধরো 2024-এ জানুয়ারিতে বের করলো, আবার ধরো 2025-এ সেপ্টেম্বরে গিয়ে বের করলো, এরকম ব্যাপারগুলো কিন্তু থেকে যায়। যেখানে এনবিএস ব্যাপারটা রেগুলার মেনটেন করে, রেল ও রেগুলার মেনটেন করে না। রেল কিন্তু প্রতি বছর রিক্রুট করে না, আমি এইমাত্র যে রেল দেখালাম, রেল স্কুলের যেটা, সেটা কিন্তু রেল প্রতি বছর করে না। কেভিএস মোটামুটি প্রতি বছর করলেও ওদের কিন্তু এই সিস্টেমেটিক ব্যাপারটা খুব একটা নেই, খুব একটা নেই। এখানেও কিন্তু রিটেন টেস্ট আর ইন্টারভিউ দুটোই কিন্তু রয়েছে। এটা ব্যাকআপ ভ্যাকান্সি একটু বলে দিই কেমন কি ছিল। কেভিএস এ পিজিটি ছিল 1409, টিজিটি ছিল 3176, পিআরটি ছিল 6414, এই ছিল। ঠিক আছে, এটা প্রাইমারি মিউজিক টিচার।
তাহলে বুঝতে পারছো এরকম টাইপের, যেখানে প্রাইমারি লেভেলে এত ভ্যাকান্সি, আপার প্রাইমারি লেভেলে এই ভ্যাকান্সি, 9, 10, 11, 12 এই ভ্যাকান্সি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্ট আমরা এটা বুঝি, ঠিক আছে? মনে রাখবে এই পিআরটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা প্রাইমারি, টিজিটি হচ্ছে আপার প্রাইমারি, আর পিজিটি হচ্ছে তোমার পিটি, মানে প্রিলিমিনারি টেস্টের সাথে আমরা ওয়েস্ট বেঙ্গলে কম্পেয়ার করতে পারি। নেক্সট চলে আসছি, এগুলো সব ওই ভ্যাকান্সি, বিভিন্ন নন টিচিং এর জন্য কি ভ্যাকান্সি ছিল, এগুলো নন টিচিং এর জন্য রয়েছে, আমি আর এগুলো ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে? নন টিচিং আমি ডিটেলসে যাচ্ছি না। দেখে নাও কোয়ালিফিকেশন, এজ লিমিট আমি চলে আসছে পিজিটি 40, টিজিটি 35। এখানেও কিন্তু একই রকম, এসসি এসটি 5 বছর, ওবিসি হচ্ছে 3 বছর, ঠিক আছে? কোথাও কোনো অসুবিধা নেই। এখানে আমরা এক্সামের এটা দেখি, এই যে এক্সাম প্যাটার্নটা একটু দেখে নিই। দেখো এক্সাম প্যাটার্নটা কি রয়েছে। পার্ট 1 এ জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি যা ছিল তাই আছে, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, কম্পিউটার। দেন এখানে এডুকেশন আর লিডারশিপ, এই জায়গাটা মূলত এটা হায়ার এডুকেশন হিসেবে বলতে চেয়েছে, ঠিক আছে? আর এখানে রয়েছে সাবজেক্ট 80 নম্বর। অর্থাৎ এখানে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে ওই টিচিং অ্যাপটিটিউড দেখো দেখতে পাচ্ছ না, আইসিটি দেখো দেখতে পাচ্ছ না, এনইপি দেখতে পাচ্ছ না। তাহলে বুঝতে পারছো এই জায়গাটা কিন্তু কেভিএস এর সাথে আলাদা রয়েছে। কেভিএস এ মূলত যে জায়গাটা রয়েছে এডুকেশন বা হায়ার এডুকেশন, এই জায়গাটা রয়েছে। আর রয়েছে কিন্তু সাবজেক্ট, যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ। আবার বলছি এটা কিসের জন্য বলছি, দেখে নাও একবার, পিআরটি প্রাইমারি, ঠিক আছে? নেক্সট চলে আসছি টিজিটি এন্ড পিজিটি, দেখে নাও কি কি রয়েছে। জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, কম্পিউটার, এই যে এডুকেশনাল লিডারশিপ, অর্থাৎ হায়ার এডুকেশন বা এই রিলেটেড যেটা রয়েছে, আর সাবজেক্ট 100। এখানে কিন্তু মার্কসের এটাও আলাদা। আমরা এই ইএমআরএস বা এনবিএস আমরা এনবিএস দেখেছিলাম কত, 150, এখানে কিন্তু 180, ঠিক আছে? আমাদের 150-এর জন্য 90 মিনিট টাইম ছিল, এখানে 180 নম্বরের জন্য 180 মিনিট বা 2 ঘন্টা টাইম। তাহলে এই জায়গাটা কিন্তু পার্থক্য আছে, এই জায়গাটা কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? আবার এখানে আমি দেখো দেখতে পাচ্ছি না টিচিং অ্যাপটিটিউড, দেখে নাও এর মধ্যে টিচিং অ্যাপটিটিউড তুমি দেখতে পাচ্ছ না, এর মধ্যে এনইপি দেখতে পাচ্ছ না, এর মধ্যে তুমি আইসিটি দেখতে পাচ্ছ না। যদিও কম্পিউটার লিটারেসি রয়েছে, কম্পিউটার লিটারেসি কত, 5 নম্বর, রিজনিং 5 নম্বর, মানে খুব নেগলিজেবল একটা জায়গা রয়েছে। তাহলে কেবিএস এর এই জায়গাগুলো কিন্তু আলাদা, কম বেশি এমন না যে আকাশ পাতাল পার্থক্য। আবারও বলছি কেবিএস অন্যদের থেকে একটু আলাদা, একটু ডিফারেন্স আছে, রেল একটু ডিফারেন্স আছে, কিন্তু আকাশ পাতাল পার্থক্য না, ঠিক আছে? নেক্সট চলে আসছি, এগুলো রয়েছে আমাদের কেভিএস, টিজিটি, মিউজিক টিচার যেগুলো, এক্ষেত্রেও একই রকম যা কিছু দেখতে পাচ্ছি, ইংলিশ, হিন্দি, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, কম্পিউটার লিটারেসি, আর সাবজেক্ট, অর্থাৎ মিউজিক হলে মিউজিক সাবজেক্ট, এরকম টাইপের এই ব্যাপারগুলো রয়েছে। স্যালারি স্ট্রাকচার কম বেশি একই রকম, ওই যেটা বললাম যে পিজিটি রেসপেক্টে, পিজিটি 67 বা 68,000 ইনিশিয়ালি ইন হ্যান্ড, এটা কিন্তু সবকিছু কেটে কুটে ইন হ্যান্ডের কথা বলছি। হাতে পাবে তুমি 68,000 সামথিং বা 67,000 সামথিং। এটা সব জায়গায় একই রকম, এনভিএস, কেভিএস, রেল স্কুল, ইএমআরএস সব ক্ষেত্রে একই রকম, 19-20 পার্থক্য হতে পারে, কিন্তু কম বেশি একই রকম। এর বিভিন্ন যে জোন গুলো রয়েছে সেগুলো এরকম। ইস্টার্ন জোনের মধ্যে কি কি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম, এটা ইস্ট জোনের মধ্যে রয়েছে। এই এতগুলো জোন আমাদের রয়েছে। তাহলে আমার মোটামুটি এই পার্টে বলা বক্তব্য শেষ। একটু আমাকে জানাও যে এই পর্যন্ত কারো কোথাও কোনো কোশ্চেন আছে কিনা, যদি সেগুলো থাকে আমি রিপ্লাই করব, আদারওয়াইজ আমরা সেকেন্ড পার্টে চলে আসবো, আমাদের আজকে ডিসকাশনের সেকেন্ড পার্টে চলে আসবো। লাইব্রেরিয়ার জন্য কিভাবে প্রিপারেশন নেব, লাইব্রেরিয়ানের জন্য তোমার বলে দিচ্ছি যে গ্রাজুয়েশন উইথ 1 বছরের লাইব্রেরি ডিপ্লোমা কোর্স, লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা কোর্স, অথবা তোমার লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স, এটা থাকতে হবে তোমার লাইব্রেরিয়ানের জন্য, ঠিক আছে? টিজিটি 50% লাগবে, হ্যাঁ, এটাকে তুমি ধরে চলো, কোথাও কোথাও 50%, কোথাও কোথাও লাগছে না। আমি বলবো যে ওটাকে 50% ধরে এগোনোই ভালো, ঠিক আছে? এবার এসসি এসটি ওবিসি হলে 5% রিল্যাক্সেশন রয়েছে, অর্থাৎ 45%। এসসি এসটি ওবিসি হলে
5% রিল্যাক্সেশন রয়েছে। ইএমআরএস জানুয়ারির সেকেন্ড উইক থেকে শুরু হওয়ার কথা রয়েছে, আনঅফিসিয়ালি বলছি জানুয়ারির সেকেন্ড উইক থেকে শুরু হওয়ার কথা রয়েছে। পিজিটি কি সব সাবজেক্টে ভ্যাকেন্সি থাকে? DSSB তে এটা নেই বলুন। আমি আসছি এক এক করে আসছি। কেভিএস এনবিএস এ বাংলা শিক্ষক নিয়োগ হয়? হ্যাঁ, ডেফিনেটলি হয়। ঠিক আছে, এবার সব ক্ষেত্রে কিন্তু বাংলা রয়েছে। এবার সেটা বলছি আবারও যে খুব কম থাকে, কেভিএস এনবিএস এ খুব কম থাকে, এই সিট গুলো খুব কম থাকে। ইএমআরএস এ বাংলা ভ্যাকান্সি তুলনামূলক বেশি থাকে। ইএমআরএস এ আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত ইএমআরএস স্কুল রয়েছে 9খানা। এখনো পর্যন্ত আমাদের ইএমআরএস স্কুল রয়েছে 9খানা। 2028-এর টার্গেট রয়েছে যে টোটাল 33টা 33টা রয়েছে, মানে টার্গেটে রয়েছে বা কাজ করছে। 2028 সালের মধ্যে এই সংখ্যা পৌঁছবে প্রায় 40-41-এ। 2028 সালে এই সংখ্যাটা পৌঁছবে প্রায় 40-41-এ। নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25 বা 4টে ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে। 4টে ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে, বা ওই যে বললাম যে 0.25, ঠিক আছে, 4টে ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে। সিটেট না থাকলে টিজিটির জন্য অ্যাপ্লাই করতে পারবে না। সিটেট না থাকলে টিজিটির জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এডুকেশনের টিজিটি হলে তোমাকে অ্যাপ্লাই করতে হবে সোশ্যাল সায়েন্স, আর যদি পিজিটি থাকে তাহলে সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে। বোঝাতে পারলাম? এডুকেশন মনে হয় গত বছর মোটামুটি ওই 6-7 নম্বরের সাবজেক্ট ছিল, মানে যে সাবজেক্টগুলো খুব বেশি ভ্যাকান্সি ছিল আমি আগেই বললাম, ইংলিশ, অঙ্ক, ফিজিক্স, তারপরে সংস্কৃত, ভুল বললাম, এর আগে হিস্ট্রি রয়েছে, অবশ্যই হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, সংস্কৃত রয়েছে, এরকম। তারপরে বোধহয় এডুকেশন ছিল। আচ্ছা, এর আগে বোধহয় কমার্স রয়েছে, এর আগে কমার্স, সংস্কৃত এগুলো রয়েছে, তারপরে বোধহয় এডুকেশন ছিল। এডুকেশনের সম্ভবত ওই তোমার 160-70 এরকম কিছু একটা হবে। আমি আবারও বলছি এক্সাক্ট ফিগার নয়, আমি আন্দাজে বলছি, মানে না দেখে বলছি, আমার কাছে এই মুহূর্তে ডেটা নেই, না দেখে বলছি, মানে ডেটা আছে বাট চোখের সামনে নেই এই মুহূর্তে, আমি সেইখান থেকে বলছি। আমি আবারও বলছি সংখ্যাটা এদিক ওদিক হতে পারে, এদিক ওদিক হতে পারে। কোশ্চেন পুরোটাই ইংলিশে হবে, মনে রাখবে যে তোমার এর ক্ষেত্রে বাংলার কোশ্চেন বাংলাতে হবে, হিন্দির কোশ্চেন হিন্দিতে হবে, আর বাকি সব কোশ্চেন কিন্তু ইংলিশে হবে। সব কোশ্চেন এখানে কিন্তু ইংলিশ ম্যান্ডেটরি, মানে ইংলিশেই কোশ্চেন হবে, বাংলাতে কোশ্চেন পাবে না। ইংলিশ আর হিন্দি এই দুটো সাবজেক্টে কোশ্চেন হবে। এডুকেশন আমি কিসে অ্যাপ্লাই করতে পারবো একটু বলুন? আমি তো বললাম বারবার যে এডুকেশনের ব্যাপারটা তো বললাম। এডুকেশন তুমি যদি টিজিটির জন্য অ্যাপ্লাই করো তাহলে সোশ্যাল স্টাডিজ, আর পিজিটির জন্য অ্যাপ্লাই করে সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আমি সেকেন্ড পার্টে চলে আসছি। আশা করি এই পর্যন্ত আর খুব একটা অসুবিধা নেই। তারপরেও বলছি আমরা এই নিয়ে ডিটেলসে প্রত্যেকদিন কিছু না কিছু কথা বলবো, যেগুলো যা আটকে যাবে আমারও পরবর্তীতে যা যা মনে পড়বে আমি সেগুলো বলবো। ঠিক আছে, তাহলে অলরেডি আমাদের রয়েছে, কি বলে, লাইনে রয়েছে কিন্তু ইএমআরএস আর রেল স্কুল। যেটা আমি আবারও বলছি, কেভিএস বা এনবিএস সম্পর্কে আমার কাছে এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশনের ধারণা নেই। তবে এনবিএস মোটামুটি যেটা হয়, ওরা প্রতি বছর ওই মে মাস করে বের করে, মে জুন এরকম করে বের করে, পরীক্ষা হয় এরকম নভেম্বর ডিসেম্বর করে। মানে এনবিএস এর যেরকম লাস্ট এতে পরীক্ষা হয়েছে, এই নভেম্বরে পরীক্ষা হয়ে গেছে, সম্ভব নভেম্বর বা অক্টোবরে পরীক্ষা হয়ে গেছে, ভুল বললাম, সম্ভব নভেম্বরে পরীক্ষা হয়েছে, এনবিএস এর কথা বলছি। ঠিক আছে, কেভিএস এর পরীক্ষাও 2024-এ হয়ে গেছে, 2025-এ কবে বেরোবে এনবিএস? মোটামুটি বলা যায় এনবিএস মোটামুটি ওই মে মাস নাগাদ বেরোতে পারে, এপ্রিল মে করে বেরোতে পারে। ঠিক আছে, ওই অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর পর বা নোটিফিকেশন বেরোনোর পর তুমি মোটামুটি 4 থেকে 6 মাস সময় পাও, মোটামুটি হাতে 4 থেকে 6 মাস সময় পাও। নেক্সট পার্ট আমি চলে আসছি। দেখো, যে পার্টটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, একটু ভালো করে এই জায়গাটা বোঝার চেষ্টা করবে, আদারওয়াইজ কিন্তু সব খিচুড়ি হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গাটাকে একটু বোঝার চেষ্টা করবে। আমি এক এক করে আসছি, যার যেখানে অসুবিধা হবে আমাকে জিজ্ঞাসা করবে, আমি আবারও ক্লিয়ার করবো। যার যেখানে যা অসুবিধা হবে আমাকে বলবে, আমি ক্লিয়ার করবো এক এক করে। দেখো, আমরা এখানে যারা রয়েছি তারা সবাই শুধুমাত্র ম্যাচিওর নয়, আমি আবারও বলছি এনাফ ম্যাচিওর। অর্থাৎ তোমার মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে গ্রাজুয়েশন তো রয়েছে, তার সাথে বিএড রয়েছে, তার মানে তুমি ভালো মন্দ ব্যাপারগুলো খুব ভালো বোঝো, বা অনেকের থেকে খুব ভালো বোঝো।
তাহলে এর পরেও কিন্তু আমরা কোথাও কোথাও গিয়ে প্রতিনিয়ত ধাক্কা খাচ্ছি, হোঁচট খাচ্ছি। তার মানে আমরা বুঝতে পারলাম এই বোঝার ব্যাপারটা কিন্তু বহিরাগত, মানে আমাদের এক্সটার্নাল। ইন্টারনাল ব্যাপারে আমাদের কিন্তু এখনো প্রবলেম আছে, ইন্টারনাল পার্টে আমাদের প্রবলেম আছে। আমি মূলত ওই ইন্টারনাল পার্ট নিয়ে ডিসকাস করব আজকের এই ক্লাসে। ঠিক আছে, যে পার্টটা আমরা সচরাচর খালি চোখে দেখি না। আমি আবারও বলছি, আমি সেকেন্ড পার্টে যে ডিসকাশনটাতে ঢুকছি সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল পার্ট। এক্সটার্নাল পার্ট বলতে আমি আরেকবার বলছি কোন পার্টটা, যেটা যে ধরো এরকম ব্যাপারটা যে আমার ছেলে বাড়িতে খুব পড়াশোনা করছে, পায়ের নিচে বালিশ দিয়ে পড়াশোনা করছে, পাশের বাড়ির লোকজন বা আত্মীয় স্বজন এসে বলছে ছেলে খুব পড়াশোনা করছে, খুব এ করছে। এইগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল পার্ট, এগুলো সবাই দেখতে পাচ্ছে যে ছেলে হেভি পড়াশোনা করছে, ছেলে খুব খাটাখাটি করছে, চাকরি বোধহয় এবার পেয়ে যাবে। এগুলো সব এক্সটার্নাল পার্ট, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই। যে পার্টটা আমরা খালি চোখে দেখতে পাই না সেই পার্টের কথা বলছি। এই যে বললাম এনাফ ম্যাচিওর, যে আমাদের কোনটা ভালো কোনটা মন্দ খুব ভালো বুঝি, কোন পরীক্ষায় অ্যাপ্লাই করতে হবে, কি অ্যাপ্লাই করতে হবে খুব ভালো বুঝি, কার কি কোয়ালিফিকেশন খুব ভালো বুঝি। কিন্তু ইন্টারনাল পার্ট এই ব্যাপারগুলো বুঝি না, যে আমি কি সবগুলোর জন্য এলিজিবল, বা আমি এলিজিবিলিটি থাকলে আমি কি অ্যাপ্লাই করতে পারি, এই ব্যাপারটার কথা বলছি। দেখো দুটো জায়গার কোশ্চেন, দুটো জায়গার সাইকোলজি, বুঝতে পারছো কিনা? আমি এই পার্ট নিয়ে ডিসকাস করতে চলেছি। তো আমি যে জায়গাটা নিয়ে একদম শুরুতে বলবো, একদম ফার্স্ট, তাহলে সেটা আসছে কি না, আমাদের একদম প্রথম যদি আমি বলি, তাহলে আমাদের এই ফিল্ড জেনে রেখো যে আমরা এই ফিল্ড বলতে চাইছি এটা একটা কম্পিটিটিভ ফিল্ড, কম্পিটিটিভ জোন, কম্পিটিটিভ প্ল্যাটফর্ম। অর্থাৎ যেখানে প্রতিযোগিতা রয়েছে। প্রতিযোগিতা বলতে ব্যাপারটা কেমন, মানে এখানে আমরা যদি 100 জন লাইনে দাঁড়িয়ে থাকি, তাহলে 100 জনই কিন্তু আমার কাছে কম্পিটিটর। অর্থাৎ এক কথা যদি বলতে পারি বা গোদা বাংলায় বললে বলবো শত্রু, তাই না? যে 100 জন আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, 20টা ভ্যাকান্সি রয়েছে, তাহলে বুঝতে পারছি 100 জনের মধ্যে 20 জনই সুযোগ পাবে, 80 জন কিন্তু বেরিয়ে যাবে। তাহলে আমার টার্গেট থাকবে এরকম যে এই সংখ্যাটা যদি কোনোভাবে যদি 100 থেকে 90-তে আনা যেত, তাহলে আমার প্রবাবিলিটি বাড়বে। প্রবাবিলিটির যদি আমরা কথা বলি, অঙ্কের ক্ষেত্রে প্রবাবিলিটি আমরা বুঝি তো, যে 100 জনে 20 জন আর 90 জনে 20 জন, ব্যাপারটা খুব ভালো বুঝি। 50 জনে 20 জন, প্রবাবিলিটি ব্যাপারটা খুব ভালো বুঝি। তো আমি এই জায়গার কথা বলতে চাইছি যে আমরা লাইনে 100 জন দাঁড়িয়ে রয়েছি, 20টা ভ্যাকান্সি রয়েছে, তাহলে এই গল্পটা আমি এখান থেকে শুরু করছি। তাহলে আমাদের যেটা এই কম্পিটিটিভ ফিল্ড যেহেতু আমরা বলছি, কম্পিটিটিভ জোন আমরা বলছি, তাহলে আমাদের ফার্স্ট যে ওয়ার্ডটা চলে আসে বা প্রাইমারি ওয়ার্ডটা চলে আসে, সেটা কি না, ধৈর্য, পেশেন্স। অর্থাৎ এই ফিল্ডে টিকে থাকার এক এবং একমাত্র শর্ত হচ্ছে ধৈর্য। অর্থাৎ এটা যে যত রাখতে পারবে সে কিন্তু আগামী দিনে কিছু না কিছু করতে পারবে। আবারও বলছি, 2024-এ হবে না, 2025-এ হবে, 2025-এ হবে না, 2026-এ হবে, এই বিশ্বাস তোমাকে রাখতে হবে। কিন্তু আমি এটা বলতে চাইছি না যে আমি অনন্তকাল পড়াশোনা করতে চলেছি, অনন্তকাল আমি টার্গেট রেখে দিয়েছি, একদমই না। আমি একটা নির্দিষ্ট টার্গেটের মধ্যে রয়েছে, আমি ডিটেলসে বলবো, আস্তে আস্তে যাই, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। তাহলে এই ফিল্ডের বা এই প্ল্যাটফর্মের আমাদের মূল শর্ত বা প্রাইমারি শর্ত কি না, ধৈর্য। তোমাকে ধৈর্য রাখতে হবে, ঠিক আছে। সেকেন্ড যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা কি না, রেগুলারিটি। অর্থাৎ তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। দুর্গাপুজোর অষ্টমীর দিনও তোমাকে পড়তে বসতে হবে, বিজয়ের আনন্দ করবে, পড়তে বসবে। তারপরে অর্থাৎ তোমার যে রেগুলারের, যে আমি যদি ধরে নিই 5-6 ঘন্টা তোমাকে রেগুলার সময় দিতে হবে, তাহলে এই সময়টা তোমাকে কিন্তু দিতেই হবে, ঠিক আছে। তুমি যদি আজ কোনোভাবে মিস করে যাও, 5 ঘন্টার জায়গায় 3 ঘন্টা দিয়েছো, তাহলে 2 ঘন্টা পরের দিন মেকআপ করবে। পরের দিন যদি না হয়, তারপরের দিন মেকআপ করবে। এটা তোমার কাছে কৈফিয়ত নেওয়ার মতো। কারণ কি বলতো, এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে আর আমাদের কেউ কৈফিয়ত নেয় না। আমি যদি এখন 1 ঘন্টা বেশি ঘুমাই, আমাকে কেউ কিছু বলতে আসবে না। আমি যদি 1 ঘন্টা একটু মোবাইল ঘাঁটি বেশি করে, কেউ আমাকে কিছু বলতে আসবে না। অর্থাৎ আমরা এই ম্যাচিউরিটির কথা বলছি। আমি আবারও বলছি, এই 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 ম্যাচিউরিটি হচ্ছে আমাদের এক্সটার্নাল ম্যাচিউরিটি। আমি যা কিছু বলছি ইন্টারনাল পার্টের কথা বলছি, যেটা আমরা দেখতে পাই না। তাহলে 2 নম্বর কি বললাম, যে রেগুলারিটি, এই রেগুলারিটি মেনটেন করতে হবে, ঠিক আছে। কিভাবে কি করবে আমি প্রত্যেকটা পয়েন্ট ডিটেলসে আসবো। নাম্বার 3 যেটা হচ্ছে, সেটা খুব ইম্পর্টেন্ট, আমি লিখি এটাকে হার্ডওয়ার্ক, কিন্তু ভুল লিখলাম। হার্ডওয়ার্ক গাধাও করে। তাহলে আমাদের এর মূল ওয়ার্ডটি স্মার্ট হার্ডওয়ার্ক। অর্থাৎ এইখানে তোমাকে বুঝতে হবে কোনটাতে আমাকে বেশি সময় দিতে হবে, কোনটাতে আমাকে কম সময় দিতে হবে, কোনটা রিভিশন বেশি হবে, কোনটা রিভিশন কম হবে। বুঝতে পারলাম?
কোন সাবজেক্ট আমি বেশি পড়বো, সপ্তাহে প্রত্যেকদিন পড়বো, কোন সাবজেক্ট আমি সপ্তাহে নির্দিষ্ট একটা দিন বা 2 দিন পড়বো, এটাকে বলছি আমি স্মার্ট হার্ডওয়ার্কের কথা। কারণ এখানে যদি তুমি ইকুয়ালিটি মেনটেন করো, তাহলে ব্যাপারটা কি হবে, যে সাবজেক্ট থেকে আমার 70 নম্বরে কোশ্চেন করবে আর যে সাবজেক্ট থেকে আমার 20 নম্বরে কোশ্চেন করবে, আমি যদি ইকুয়াল সময় দিই, যে প্রত্যেকটা সাবজেক্ট আমি 1 ঘন্টা করে সময় দিচ্ছি, তাহলে বুঝতে পারছো কি ঘটনা হবে। এখানে কিন্তু আমরা ইকুয়ালিটির কথা বলছি না, ইকুয়ালিটি নাই। তাহলে এই জায়গাটা তোমাকে বলছি আমরা স্মার্ট হার্ডওয়ার্ক। অর্থাৎ এই স্মার্ট জায়গাটা যদি আমরা বুঝতে পারি, তাহলে গাদার সঙ্গে আমাদের একটা পার্থক্য চলে আসবে। আমি আবারও বলছি, ইন্টারনাল পার্টের কথা বলছি, কারণ ইন্টারনাল আমি যে পার্টটার কথা বলছি, যে লোকটার কথা বলছি, তার কিন্তু কোনো কোয়ালিফিকেশন নেই। আমার তোমার মধ্যে একটা লোক বাস করে, তো কোয়ালিফিকেশন আমার ধরো মাস্টার ডিগ্রি, তোমার পিএইচডি রয়েছে, এমফিল রয়েছে, অনেক কিছু রয়েছে বা কিছু, এটা কিন্তু আমার আমার রজত ঘোষ, তোমার রাম, তোমার শ্যাম, আমাদের ভেতরের যে লোকটা, তার কিন্তু কোনো কোয়ালিফিকেশন নেই। আমি সেই লোকটার কথা বলছি। তো এখানে আমি বলতে চাইছি এই 3টে পয়েন্ট। কিন্তু আমি হয়তো আরো 1 ঘন্টা বা আধ ঘন্টা কথা বলবো, তো তোমার মধ্যে দেখবে কিছুটা হলেও মোটিভেশন বা কনফিডেন্স গদগদ করবে, এবং এটা হয়তো আগামী 24 ঘন্টা, 48 ঘন্টা বা 1 সপ্তাহ পর্যন্ত গদগদ করবে। তারপর দেখবে ওই ওই গদগদ ব্যাপারটা কেটে যাচ্ছে, মানে তোমার মধ্যে সেই নেশা ব্যাপারটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। তাহলে এই ব্যাপারটাকে আমাদের নেশার মতো রাখতে হবে। নেশা, আমরা ব্যাপারটা খুব ভালো বুঝি। নেশা বা অ্যাডিকশন এমন একটা জিনিস যেখানটায় তোমার একটা নির্দিষ্ট টাইমের পর ওর একটা খিদে লাগবে। আমি এইটার কথা বলতে যাচ্ছি, মানে যতক্ষণ না এই ব্যাপারটা গদগদ হয়ে থাকছে, ততক্ষণ কিন্তু খুব একটা এফেক্টিভ নয়। কিন্তু এটা যদি আমাদের অ্যাডিকশনের পর্যায়ে চলে আসে, তখন ব্যাপারটা কিন্তু এফেক্টিভ হবে। তাই আমি হয়তো তোমাকে কিছু বললাম, সেক্ষেত্রে তোমার এই 1 সপ্তাহ পর্যন্ত কাজ করবে, তার বাইরে কিন্তু কাজ করবে না। তাহলে মূল 3টে ওয়ার্ড, ধৈর্য, রেগুলারিটি আর স্মার্ট হার্ডওয়ার্ক। কিন্তু এটা যেটা বললাম, এটা খুব সহজে অ্যাপ্লাই করতে পারবে না। এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি পার্ট। ঠিক আছে, তাহলে প্রাইমারি কি, মানে কোথা থেকে আমি এনার্জি পাবো, মানে আমি ধরো এই যে চলছি, আমার তো এনার্জি লাগে। আমি পড়াশোনা করছি, আমার তো এনার্জি লাগে। আমি আজকে এই ক্লাসটা করতে এসেছি, এনার্জি লাগে। তো এই এনার্জি বলতে কিন্তু আমি ফিজিক্যাল স্ট্রেংথের কথা বলছি না, আমার মেন্টাল স্ট্রেংথের কথা বলছি, আমার ইমোশনের কথা বলছি, আমার ফিলিংস এর কথা বলছি, আমার আলটিমেট কেরিয়ার, আমার পারফরমেন্স, আমার গোলের কথা বলছি। অর্থাৎ এই যে আমি যা কিছু বলছি না কেন, আমি কিন্তু এইগুলোর কথা বলছি, যে আমার এনার্জি কিসে লাগে। যে তুমি আজকে এই ক্লাসটা করছো, তুমি যদি অন্য কিছু হতো, যে ধরো এখন আমরা ধরো শেয়ার মার্কেট নিয়ে কথা বলছি, তাহলে তুমি বেরিয়ে চলে যাবে, কারণ তোমার শেয়ার মার্কেট নিয়ে খুব একটা কোনো ইন্টারেস্ট নেই। আমি ওই নিয়ে করবো না, কিছু দেখবো না। আমি এখন ক্রিপ্টো কারেন্সি নিয়ে যদি কথা বলি, তুমি বেরিয়ে যাবে। তাহলে তোমার এখানে ইন্টারেস্ট রয়েছে এই ব্যাপারটা, যার জন্য তুমি এখনো কিন্তু প্রথম থেকে রয়ে গেছো। তাহলে বোঝাতে পারছি কি বলতে চাইছি। এটাকে বলছি আমাদের ওই মেন্টাল এনার্জি। যে আমরা যে চলাফেরা করছি, তার জন্য কিন্তু আমরা রেগুলার খাই, 3 বার করে 4 বার করে দিনের মধ্যে আমরা খাচ্ছি, সেখান থেকে আমাদের এনার্জি আসছে, তাই না? তো আমি এই মেন্টাল এনার্জির কথা বলছি, কেন তুমি এখানে রয়েছো, কিসের জন্য রয়েছো। তাহলে এই এনার্জি কোথা থেকে আসছে, এই এনার্জির পাওয়ার হাউস কোথায়, তাহলে ওই জায়গাটাকে খুঁজে বের করি। তাহলে এর ক্ষেত্রে আমরা যদি আরেকটু পেছন দিকে যাই, তাহলে এর ক্ষেত্রে যেটা প্রথম পাবো, নাম্বার 1, সেটা কিন্তু হচ্ছে প্যাশন। প্যাশন প্যাশন ব্যাপারটা কি জিনিস? প্যাশন ব্যাপারটা অনেকটা এরকম, যে যেটা অনেকটা ফ্যামিলিগত, ফ্যামিলি ওরিয়েন্টেড বা জিনগত বলতে পারো। মানে এরকম ব্যাপারটা, যে আমার বাবা টিচিং প্রফেশনে ছিলেন, আমার মা টিচিং প্রফেশনে ছিলেন, আমার এটা ভালো লাগে। আমার দাদা স্কুল টিচার, আমার এই প্রফেশনটা তাই ভালো লাগে। বা আমার ছোটবেলা থেকে অন্য কাউকে দেখে, বা এই অন্য মানে স্কুল টিচার বা কলেজ টিচার, তাদেরকে দেখে আমার এর প্রতি একটা প্যাশন এসছে। আবারও বলছি, প্যাশন যদি প্রফেশনে কনভার্ট হয়, তা খুব এফেক্টিভ হয়। এবার এই ব্যাপারটা কিন্তু দেখো, আমি এখানে যে 1 2 3 করে যেগুলো লিখেছি, ধৈর্য, রেগুলারিটি, স্মার্ট হার্ডওয়ার্ক, এগুলো কিন্তু তোমাকে চাইলে আমি ইনস্ট্যান্ট নিয়ে আসতে পারি। মানে তোমার মধ্যে ধৈর্য নেই, তুমি রেগুলার পড়াশোনা করতে পারো না, আমি তোমার ঘাট ধরে চেপে বললাম আজকে 6 ঘন্টা পড়তেই হবে তোকে, নাহলে ঘর থেকে বেরোতে দেবো না। তাহলে তুমি ঘরের মধ্যে বন্দি হয়ে গেছো, তোমার কাছে বই রয়েছে, তোমার ফোন কেড়ে নেওয়া আছে, ল্যাপটপ কেড়ে নেওয়া আছে, তুমি কি করবে? চলো একটু পড়তেই বসি, যখন বলে দিয়েছে পড়তে বসি। এটা কিন্তু আমি জোর করে করাতে পারি, প্যাশন আমি জোর করে করাতে পারি না। মানে ব্যাপারটা ধরো এরকম, যে তোমার গিটার বাজাতে ভালো লাগে না, আমি তোমার একটা গিটার কিনে একটা টিচার দিয়ে দিলাম, তোমার তার প্রতি কোনো ইন্টারেস্ট আসবে না। তোমার ধরো জিম করতে ভালো লাগে না, তাহলে তোমাকে আমি জিমে ভর্তি করে দিলেও ওই 2 4 দিন যাবে, তারপর ছেড়ে দেবে। তোমার ভালো লাগে না। তোমার আঁকাতে ভর্তি করে দিলাম, তুমি আঁকতে আঁকতে 2 1 দিন, ও তো আমার ইন্টারেস্ট নেই, ভালো লাগবে না, তুমি সেখানে কিন্তু কোনো রকম এনার্জি পাবে না। তাহলে প্যাশন হচ্ছে আমাদের বলতে পারো
ওই পাওয়ার হাউসের একটা পার্ট বলতে পারো, পুরোটা নয়, পাওয়ার হাউসের একটা পার্ট। আরো কিছু আছে, আমি বলছি এক এক করে। তাহলে প্রথমে দেখো যে তোমার এই জায়গাটা প্যাশন আছে কিনা। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ ছেলে মেয়ে বললে ভুল হবে, হয়তো ভুল বলছি, বা কিছু জেলা আছে যেখানে কিছু ছেলে মেয়ে তারা এই টিচিং প্রফেশন ছাড়া একসময় কিছু বুঝতো না। আজ 10 বছর আগের কথা যদি বলি, তারা এই জায়গাটা ছাড়া বুঝতো না, 10-12 বছর কোনো কিছু বুঝতো না। মানে এই স্টাফ সিলেকশন কমিশন, রেল, ব্যাংকের আবার পরীক্ষা হয়, ব্যাপারটা জানতো না বা জানার চেষ্টা করতো না, তারা এই ব্যাপারটাকে বুঝতো। এবার ট্র্যাডিশন পাল্টেছে, আমরা সবাই দেখেছি, জানি। তো প্যাশনের জায়গাটা হচ্ছে এইরকম, মানে যেটা কিন্তু একদিনে তৈরি হয়নি, বা আমি এখন বললে তোমার মধ্যে সেই ব্যাপারটা গ্রোথ হবে, সেটাও কিন্তু না। এটা কিন্তু বছরের পর বছর একটা ফ্যামিলি, একটা অ্যাটমসফিয়ার বা তোমার জিন, এটা তোমাকে অটোমেটিক তৈরি করে দিয়েছে। মানে তোমার মধ্যে টিচিং ব্যাপারটা ওই প্রফেশন হিসেবে বা প্যাশন হিসেবে না থাকে, তাহলে তোমার কিন্তু আজকের আমার কথাগুলো বা এই সমস্ত ডিসকাশন খুব একটা ভালো লাগবে না। যার ধরো পুলিশ নিয়ে ব্যাপারগুলো, যে পুলিশের চাকরি, পুলিশের ওই অ্যাডমিনিস্ট্রেশন আমার খুব ভালো লাগে, বা ধরো আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন যে বিভিন্ন পোস্ট গুলো রয়েছে, বিডিও, এসডিও, ওইখানে খুব অ্যাট্রাক্ট করে, তাদের আবার এই টিচিং এর ব্যাপারটা খুব একটা ভালো লাগবে না। এটা কিন্তু আমাদের প্যাশনের কথা বলতে চাইছি। এটা কিন্তু আবারও বলছি, একদিনে আসবে না, এটা কিন্তু ধীরে ধীরে একটা টাইমের রেসপেক্ট, একটা পরিবেশ, একটা পরিস্থিতি, একটা ফ্যামিলি কিন্তু আমাদের গড়ে দেয়। তাহলে প্যাশন হচ্ছে ফার্স্ট জায়গা। এরপর যেটা খুব স্ট্রং একটা ওয়ার্ড, খুব স্ট্রং ওয়ার্ড, সেটা হচ্ছে ডেডিকেশন। যেটা এমন একটা শক্তিশালী ওয়ার্ড যা যে কোনো কিছু পাল্টে দিতে পারে। একটু এক্সপ্লেন করলে খুব ভালো বুঝতে পারবে যে ডেডিকেশন ব্যাপারটা কেমন। ডেডিকেশন হচ্ছে এরকম ব্যাপারটা যে যেটার জন্য তুমি যে কোনো কিছুকে হ্যাঁ বলতে পারো, যে কোনো কিছু না বলতে পারো। অর্থাৎ যা আজকে তোমার লাইফে হ্যাঁ, তুমি তার মুখের উপর না বলে দিতে পারো। যা তোমার লাইফের জন্য না, তাকেও তুমি হ্যাঁ বলতে পারো। এটাকে বলছি আমরা ডেডিকেশন। আমি যদি খুব ছোট্ট করে বলি, একটু বড় করে বললে ব্যাপারটা এরকম, যে ধরো আমার বাবার খুব শরীর খারাপ, তো আমাকে আলাদা করে প্রতিবেশীরা বা আত্মীয় স্বজন ফোন করে মনে করায় না, কিরে বাবা, তোর বাবার তো শরীর খারাপ, ডাক্তারের কাছে নিয়ে গেছিলি, ওষুধ কিনে নিয়ে এসছিস, এটা আমাকে কেউ মনে করিয়ে দেবে না, তাই না? ওটা যদি মনে করিয়ে দেয় তাহলে ডেডিকেশন নয়। তাহলে ওই ব্যাপারটা কিন্তু আমার মধ্যে ডেডিকেশন হিসেবে কাজ করছে না, যে কারোর চাপে পড়ে আমি ব্যাপারটা করছি। আমার বাবার কি হয়েছে না হয়েছে আমার অত ব্যাপার নেই, প্রতিবেশীরা বলছে, মামা মাসি, দিদা কাকা ফোন করে বলছে, তাই আমি ওষুধ আনতে গেছি বা ডাক্তারের কাছে গেছি। এটা একদমই না। এটা হচ্ছে আমার ডেডিকেশন, মানে আমি অটোমেটিক ওটা করবো, আমি আমার ফ্যামিলির প্রতি কমিটেড। তাই আমার আজকে শত কাজ থাকলেও বাবার শরীর খারাপ, আমি সমস্ত রকম বাধা বিঘ্ন পেরিয়ে আমি তাকে হসপিটালে নিয়ে যাব, ডাক্তারখানায় নিয়ে যাব, তাকে ডাক্তার দেখাবো, তার জন্য কি কি ওষুধ দরকার, কি কি টেস্ট দরকার, সব করে নিয়ে আসবো। এটা আমাদের কেউ মনে করাবে না। এটাকে বলছি আমি ডেডিকেশন। আরো এক্সাম্পল আছে, আরো এরকম ব্যাপারগুলো রয়েছে। ধরে নাও রাত্রেবেলা 2:30টার সময় তুমি ধরো তোমার বাড়িতে এমন একজন ব্যক্তি যে মোটামুটি বাইরে বেরো, তুমি ধরো ডিস্ট্রিক্টে থাকো, আর তোমার কোনো রিলেটিভ কলকাতায় থাকে, 1 ঘন্টার দূরত্ব বা 1.5 ঘন্টার দূরত্ব ট্রেনে, এরকম একটা এতে। তো ধরে নাও তোমার বাবা এখন আর ওইভাবে একা একা বেরোতে পারে না, মা তো চেনেই না, বাজারে গেলে একা একা ফিরে আসতে পারে না, ছোট বোন আছে, ছোট ভাই আছে, ব্যাপারটা এরকম আমি ধরে নিই। রাত 2:30টার সময় যদি তোমার এরকম ক্লোজ ফ্রেন্ড বা ফ্যামিলি থেকে ফোন আসে যে খুব বিপদে পড়ে গেছি, মেডিকেল ইমার্জেন্সি বা আদার্স কোনো ইমার্জেন্সি, ইমিডিয়েট যেতে হবে, আসতে হবে, তাহলে তোমার কিন্তু এরকম মনে হবে না রাত 2:30 বাজে এখন আমি কি করে যাব, এখন থাক দরকার নেই, কালকে যা দেখা যাবে, যা হবে হবে, দেখা যাবে, পরে দেখবে, এখন আগে ঘুমিয়ে নি, রাত্রে এখন বাইরে বেরোলে কুকুরে আমাকে তাড়া করবে, এগুলো কিন্তু মনে আসবে না। এটাকে বলছি আমি ডেডিকেশন। আজকে যে মেয়েটা, অন্যভাবে নেবে না, আজকে যে মেয়েটা ধরো গ্রাজুয়েশন পড়ছে, রিলস বানাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ, এখানে ওখানে বন্ধুদের সাথে যাচ্ছে, পার্টি করছে, নাচ গান করছে, আজ থেকে 5 বছর 10 বছর পর যখন মেয়েটার বিয়ে হচ্ছে, একটা বাচ্চা আসলো, সেই মেয়েটাকে আলাদা করে মনে করতে হয় না যে বাচ্চাটাকে কখন খাওয়াতে হবে, কখন পটি পরিষ্কার করতে হবে। যে মেয়েটা একটা সময় স্নান করতে 1-1.5 ঘন্টা সময় লাগতো, স্নান করার সময় গান বাজাতে হতো তবে স্নান ভালো হয়, খাওয়ার সময় টিভি চলতে হতো, গান লাগতো তবে খেতে খেতে মানে তার খাওয়া হয়, সেই মেয়েটার খাওয়া 1 মিনিটে হয়ে যায়, স্নান 1 মিনিটে হয়ে যায়, ওরকম কোনো বাধা ধরার টাইম নেই। যে খাওয়া হচ্ছে সকালেরটা হয়তো 12টার সময়, আর সন্ধ্যেবেলা 5টার সময় খাচ্ছে কি 6টার সময় খাচ্ছে, তারপরেও তার কোনো অভিযোগ নেই, কেন আমি 5টার সময় খাবো, কেন আমি সারা রাত জেগে থাকবো, রাত্রেবেলা ভালো ঘুম হচ্ছে না, তারপরেও কাউকে অভিযোগ করছে না যে আমি কেন রাত জেগে থাকবো। বোঝাতে পারছি? এটাকে বলছি আমি ডেডিকেশন। অর্থাৎ ডেডিকেশন হচ্ছে সেই ওয়ার্ডটা
যা তোমার লাইফের কোনো হ্যাঁকে নাতে কনভার্ট করে দিতে পারে, আর কোনো নাকে হ্যাঁতে কনভার্ট করে দিতে পারে। এটা হচ্ছে ডেডিকেশন। তাহলে এই ডেডিকেশন তুমি যদি তোমার প্যাশনের সাথে মেশাও, তাহলে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা হচ্ছে এইটা যেটা আমি লিখেছি, এইটা আসবে। অর্থাৎ তোমার মধ্যে প্যাশন ডেডিকেশন যদি কাজ করে, তাহলে তুমি সেখানে ধৈর্য রাখতে পারবে, সেখানে তুমি হার্ডওয়ার্ক করবে, সেখানে তুমি রেগুলারিটি মেনটেন করবে। ওই যে বললাম যে আমার বাবার শরীর খারাপ বা কিছু, এবার আমি ডাক্তারের কাছে গেলাম, সে ডাক্তারের কাছে গিয়ে দেখছে আমার নাম্বার 10 নম্বর, 1 নম্বর সবাই রুগী দেখছে। আমার কিন্তু একটু মনে হবে না 10 নম্বর আস্তে আস্তে তো 1.5 ঘন্টা বেজে যাবে, শুধু শুধু বসে থাকবো কেন, একটুও মনে হবে না, বিশ্বাস করো, একটুও মনে হবে না। তা এটা অটোমেটিক আমার মধ্যে তখন কাজ করবে। আমাকে তখন যদি সপ্তাহে 2 বার 3 বার করে যেতে হয়, আমি তাও যাব। আমার যদি অন্য কিছুর সাথে কম্প্রোমাইজ করতে হয়, যে অফিস রয়েছে সেখানে আমি না বলতে হচ্ছে, না স্যার আমার আজকে যেতে পারবো না, বাবার শরীর খারাপ রয়েছে, বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, বোঝাতে পারছি হ্যাঁ কে না বলছি, না কে হ্যাঁ করতে হচ্ছে। এটাকে বলছি ডেডিকেশন। অর্থাৎ এই হচ্ছে আমাদের, বলতে পারো পাওয়ার হাউস, এই হচ্ছে আমাদের পাওয়ার হাউস। এটা যদি ঠিকঠাক কাজ করে, তাহলে আমার মতো কাউকে তোমার লাগবে না যে তোমাকে প্রতি মুহূর্তে ওই এনার্জি দিতে হচ্ছে। অটোমেটিক তুমি এখান থেকে এনার্জি পাবে, যে এনার্জির সাহায্যে এই যে যে সোর্স গুলো এগুলো অটোমেটিক কাজ করবে। বোঝাতে পারলাম? যখন এই এনার্জি থেকে এই সোর্স গুলো তোমার অটোমেটিক কাজ করবে, তোমার মধ্যে জন্ম নেবে কনফিডেন্স। কনফিডেন্স, কনফিডেন্স এমন একটা জিনিস যা আমাদের মধ্যে ম্যাচিউরিটি নিয়ে আসে। কনফিডেন্স এমন একটা জিনিস যা আমাদের মধ্যে ম্যাচিউরিটি নিয়ে আসে। আমি এতক্ষণ ধরে ম্যাচিউরিটির কথা বলছিলাম না, এই ম্যাচিউরিটি হচ্ছে আমাদের বয়সের ম্যাচিউরিটি। যে আমার তো 18 বছর বয়স হয়ে গেছে, মানে আমি এমপি এমএলএ নির্বাচন করতে পারি, আমার মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে। আমি এই ম্যাচিউরিটির কথা বলছি না, আমি ম্যাচিউরিটির কথা বলছি, কনফিডেন্সের কথা বলছি। ম্যাচিউরিটি ইন দা সেন্স কনফিডেন্সের কথা বলছি। অর্থাৎ যেটা এমন একটা জিনিস যে যে কাজটাতে তুমি করতে ভয় পেতে, সেটা তোমার দ্বারা অনায়াসে হয়ে যাচ্ছে। আমি এটাকে বলছি ম্যাচিউরিটি, ওটাকে বলছি আমি কনফিডেন্স। বোঝাতে পারলাম কি বলতে চাইছি? অর্থাৎ তুমি এমন একটা মানুষ যে তুমি আজকে দাঁড়িয়ে সামনে দেখতে পাচ্ছ না যে আমার কি করা উচিত, কোন দিকে যাওয়া উচিত, একটা কুয়াশা ধোঁয়াশার মতো রয়েছে। ঠিক আছে, যখন তোমার এই পাওয়ার হাউস থেকে এই সোর্স গুলো আসবে, অটোমেটিক দেখবে আস্তে আস্তে ধোঁয়াশা গুলো কেটে যাচ্ছে। আগে তুমি হয়তো 10 মিটার দেখতে পেতো না, এখন তুমি 1 কিলোমিটার দূরে স্পষ্ট দেখতে পাচ্ছ। এটাকে আমি বলছি, এটাকে আমি বলছি এই কনফিডেন্স এমন একটা জিনিস যে একটা মরা মানুষকে দাঁড় করিয়ে দিতে পারে। মরা মানুষ বলতে আমি তার কথা বলছি, একটু আগে যেটা বললাম, যে যে ছেলেটা বা যে মেয়েটার বা যে মানুষটার আগামী দিনটা দেখতে পাচ্ছে না, আমি তার কথা বলছি। যে ওই মরা মানুষটাকে দাঁড় করিয়ে দিতে পারবে, যে সে দেখতে পাবে যে আগে আমি দেখতে পাচ্ছিলাম না, পুরোটা ধোঁয়াশা ছিল, এখন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, যে ওটা আমার গোল, ওইখানে আমাকে পৌঁছাতে হবে। আর আরেকটা যেটা জন্ম নেয় এখান থেকে, কনফিডেন্স প্লাস মোটিভেশন। মোটিভেশন এমন একটা স্ট্রং ওয়ার্ড যে যেটা তোমাকে চলতে সাহায্য করবে। অর্থাৎ তুমি একটা মরা মানুষ ছিলে, সেখান থেকে উঠে দাঁড়াতে সাহায্য করলো এবং তোমাকে চলতে সাহায্য করলো। আলটিমেট এরা যদি ঠিকঠাক কাজ করে, তাহলে তোমার কাছে ধরা দেবে সাকসেস। সাকসেস এই হচ্ছে আমাদের এন্টায়ার গল্প। দেখো আমি যা কিছু বললাম, এটা আমাদের ব্যাক এন্ড হিস্ট্রি। তাহলে তোমার মধ্যে প্যাশন ডেডিকেশন থাকতে হবে। ডেডিকেশন খুব পজিটিভ ওয়ার্ড বলতে পারো এবং খুব স্ট্রং ওয়ার্ড। মানে তোমার প্যাশনের সাথে যদি এটা মিলে যায়, অটোমেটিক তোমাকে প্রতিদিন প্রতি মুহূর্তে তোমাকে এনার্জি সাপ্লাই করবে তোমার কাজটা করার জন্য। কাউকে আলাদা করে বলতে হবে না যে বাবা তুমি এটা করো, কেন পড়ছো না, কেন রেগুলারিটি মেনটেন করছো না, কাউকে দরকার পড়বে না, তুমি অটোমেটিক কাজ করবে। আর যখন তুমি এগুলোকে রেগুলার করবে না, কোন একটা কাজকে তুমি রেগুলার করছো, তুমি ভাবো না যে, ধরে নাও যে আমি যদি খুব কঠিন কাজের কথা বলি, খুব কঠিন কাজের কথা বলি, ধরো আমি এর কথা বলছি, গিটার আমি জানি না, আমি প্রতিদিন গিটারটাকে প্র্যাকটিস করি, প্রতিদিন তার মধ্যে ডেডিকেশন নিয়ে আসি, আমি 6 মাস পরে গিটারের মাস্টার হয়ে যেতে পারবো। আমি তোমাকে অঙ্ক করে দেখাবো, একটু পরে আমি অঙ্ক করে দেখাবো। আমি ওই যে বললাম যে একটু আগে আমি জিম জানতাম না, জিম পারি না, আমার জিম ভালো লাগে না, কিন্তু তোমার মধ্যে যদি এই ব্যাপারগুলো কাজ করে, তাহলে 6 মাসের মধ্যে তোমার এমন ভালো বডি হয়ে যাবে যে আশেপাশের লোক তোমাকে এরকম ঘুরে ফিরে দেখবে। একটু বাড়িয়ে বলছি, একটু আমাকে জানাবে যে আমি কি মিথ্যা কথা বলছি, বাড়িয়ে বলছি, গায়ের জোরে বলছি, একটু বলো না স্যার এগুলো আপনি বলছেন ঠিক আছে শুনতে পাচ্ছি, এগুলো ব্যাপারটা ওই রকম ভাবে কাজ করে না। আপনি বলছেন আমার খুব একটা কাজ নেই, শুনছি ঠিক আছে,
কিন্তু ব্যাপারটা ওই রকম ভাবে কাজ করে না, বাস্তব লাইফ আলাদা। ঠিক কি তাই না? আমি যা বলছি এটা অ্যাকচুয়ালি বাস্তব। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে এই গেল আমাদের। আমি অঙ্কের জায়গাটা আমি আবারও বলছি, পরে আসছি, আমি অঙ্কের জায়গাটাতে আসছি। তাহলে তুমি এই জায়গাটাকে প্রথমে ইয়ে করো, যে অটোমেটিক তোমার মধ্যে এই রেগুলারিটি, এই ধৈর্য, এই হার্ডওয়ার্ক, এই ব্যাপারগুলো আসবে। তো যখনই তুমি কোনো কিছুর জন্য হার্ডওয়ার্ক করবে, রেগুলার করবে, তো তোমার মধ্যে একটা পলিশ ব্যাপার আসবে। মানে আজকে তুমি যতটা ভালো দেখতে, তোমাদেরকে উপর যদি প্রতিদিন ঘষা মাজা হয়, প্রতিদিন নিয়ম করে ঘষা মাজা করছি, তাহলে তোমার এগুলো চকচক করবে কিনা বলো? এগুলো চকচক করবে কিনা বলো? চকচক করবে তো? সেটাই তো বলতে চাইছি। তো অটোমেটিক তোমার মধ্যে যখন এগুলো চকচক করবে, তো তোমার মধ্যে তো অটোমেটিক কনফিডেন্স, মোটিভেশনের জন্ম নেবে। নেবে তো? আমি ক্যালকুলেশন আছি, খুব ছোট্ট একটা ক্যালকুলেশনে। আমরা তো একটা ম্যাচিওর এজে দাঁড়িয়ে রয়েছি, যে আমাদের ক্ষেত্রে কিন্তু এখন আমরা কোনো না কোনো কাজের সাথে দায়বদ্ধ। কেউ হয়তো চাকরি করছি, কেউ হয়তো বা সংসারের মধ্যে ঢুকে গেছি, কারোর বা এক দুই ছেলে মেয়েও হয়ে গেছে। আমরা এগুলোকে কোনোভাবে বাদ দিতে পারবো না। বা যারা এখন এই দায়বদ্ধতার মধ্যে নেই, তাদের একটা অন্যরকম দায়বদ্ধতা রয়েছে, আমি আসছি সেগুলোকে। তো আমি সব ক্ষেত্রে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একটা দড়ির কথা বলছি। একটা খুঁটো খুঁটা বসাও, সেই খুঁটাতে একটা দড়ি বেঁধে গলায় ঝুলিয়ে নাও। আমরা যখন গরুকে মাঠের মধ্যে চড়তে দিই, তখন বলি কি, যা চড়ে খা। কিন্তু চড়ে খা কত দূর? এই পর্যন্ত, এই বাউন্ডারি পর্যন্ত, এর বাইরে না, এর বাইরে না। আমি যদি ধরে নিই যে তুমি এরকম টাইপের ছেলে, যে তোমার সোশ্যাল মিডিয়াতে থাকতেই হবে, সন্ধ্যেবেলা বন্ধুদের সাথে এরকি আড্ডা মারতে হবে, রাত্রিবেলা গার্লফ্রেন্ড আছে তাকে 6 ঘন্টা সময় দিতে হবে, তো এই ব্যাপারগুলো যদি থাকে, আমি বলবো কোনো কিছুই বন্ধ করবে না। কারণ আজকে যা 22-24 বছরের যে ব্যাপারটা তোমার কাছে ভালো লাগছে, কালকে কিন্তু সেটা ভালো লাগবে না। তুমি এই বন্ধুগুলো খুঁজে পাবে না যে যাদের সাথে বসে এই নির্ভেজাল আড্ডা মারতে পারবে, তাই না? নির্ভেজাল আড্ডা মারতে পাবে না। আজকে দাঁড়িয়ে তোমার কিন্তু গার্লফ্রেন্ডের সাথে রাত্রিবেলা 11টা থেকে 3টে পর্যন্ত গল্প করতে ইচ্ছা করছে। 10 বছর পরে কি তোমার ভালোই লাগবে না? তা সে যত ভালো বা যত সুন্দরী মেয়ে হোক না কেন, আর কথা বলতে ইচ্ছা করবে না, ভালো লাগবে না। একটু বাড়িয়ে বলছি না। লাইফে আমাদের দরকার আছে, আমরা কেউ 700 বছর বাঁচবো না, 70 বছর বাঁচবো। তার মধ্যে 60 বছর আমাদের নিজের হাতে। 60 বছরের পরে আমরা যেটা বাঁচবো সেটা আবার খরচের খাতায়। কারণ তখন ছেলে মেয়ে, নাতি নাতনি আমাদের উপর ডমিনেট করবে। মানে আমি আমার নিজের ইচ্ছাও কিন্তু চলতে পারবো না, আমার কিছু খেতে ইচ্ছা করলে আমি খেতে পারবো না। তাহলে 60 বছরের লাইফে আমি যদি ধরে নিই গড়ে 25 বছর কেটে গেছে, এখানে গড় বয়স আরো বেশি, 28-29 বছর বয়স রয়েছে। গড় বয়স এখানে 28-29 বছর। তাহলে তো জীবনের অর্ধেক কেটে গেছে, তাই তো? জীবনের অর্ধেক কেটে গেছে। তাহলে বাকি তো 30 বছর রয়েছে। এই 30 বছরটা আমাকে কাজে লাগাতে হবে। তা আমি বলবো যে এই জায়গাটাকে অনেক বেশি এফেক্টিভ করো। আজ গার্লফ্রেন্ড রয়েছে, আমি বলবো না কখনো তাকে ছেড়ে দাও। তাকে বোঝাও যে আমাকে এবার একটা চাকরি পেতে হবে, পড়াশোনা করতে হবে। সে ডেফিনেটলি বুঝবে যে আজ আর আমরা 3 ঘন্টা গল্প করব না, আমরা সারাদিনে 30 মিনিট 1 ঘন্টা গল্প করব, কিন্তু 10 বার ফোন করে, 10 বার আমরা কথা বলবো। কোনো সময় 1-1.5 মিনিট, খাওয়ার পরে তো 2-4 মিনিট, 10 মিনিট, এরকম, তার বেশি না। বন্ধুদের সাথে অবশ্যই আর কি আড্ডা মারতে যাবো, কিন্তু লিমিটলেস না, যে যতক্ষণ খুশি চলছে তো চলছে, চলছে তো চলছে, একটা বিরক্তিকর জায়গায় না আসলে ঠেক ছেড়ে উঠছি না, এই ব্যাপারটা না। আমরা সোশ্যাল মিডিয়াতে থাকবো, মানে যতগুলো যা আছে আগামী দিনে যা যা আসবে সবকিছু তো আমার অ্যাকাউন্ট থাকা চাই, কিন্তু সেখানে একটা লিমিট রাখো। ঠিক আছে? আমি পড়বে কিভাবে এগুলো নিয়ে ডিটেলসে আসছি না। মানে যাদের ধরো পড়াশোনার একদম অভ্যাসই নেই, যাদের অভ্যাস আছে তাদের তো খুব ভালো, যাদের পড়াশোনার অভ্যাস নেই, মানে একটানে 1 ঘন্টা পড়তে পারে না, আমি বলবো কিভাবে কি করতে হয়, কিভাবে কি করলে হবে, আমি বলবো। আমি আজ সেগুলোতে যাচ্ছি না, না হলে আমি অন্য পাঠ শেষ করতে পারবো না। তো আমি যে জায়গাটা বলতে চাইছি, এটা টাইমার লাগাও, এখানে একটা খুঁটা বসিয়ে দাও। তো যেটা আমি চাইছি যে তুমি 5-6 ঘন্টা সময় দাও সারাদিনে, 5-6 ঘন্টা সময় দাও। আমি যদি ধরে নিই যে 5-6 ঘন্টা পার ডে সময় দাও, এই জায়গাটাকে কম্প্রোমাইজ করবে না। আমি আবারও বলছি, তোমার 24 ঘন্টা সময়, তার থেকে আমি 6 ঘন্টা সময় নিচ্ছি মাত্র। 18 ঘন্টা এখনো তোমার কাছে রয়ে গেছে। 18 ঘন্টার মধ্যে তুমি 8 ঘন্টা ঘুমানো, 10 ঘন্টা এখনো তোমার কাছে রয়ে গেছে। এই জায়গাটাকে কম্প্রোমাইজ করবে না। 6 ঘন্টা করে পার ডে। আমি যদি 1 সপ্তাহ দেখি, 6-7-42 ঘন্টা তোমাকে ঘুরতে দেবো মাঝে মাঝে। ঠিক আছে? আমি তোমাকে পুরোপুরি বদ্ধ করে দেবো না। তাহলে কি বললাম, 1 সপ্তাহ আমার 42 ঘন্টা হচ্ছে, আমি 40 ঘন্টা সময় নিচ্ছি। 2 ঘন্টা তোমাকে ছেড়ে দিলাম, যাও ঘুরে বেরিয়ে এসো। 2 ঘন্টা বন্ধুদের সাথে একটু বেশি আর কি একটা মেরে নাও, 40 ঘন্টা।
তাহলে 40 ঘন্টা কি পার উইক, পার উইক। তাহলে 40 ঘন্টা পার উইক, মাসে আমাদের 4টে উইক, এক মাসে 4টে উইক, তাহলে কত হচ্ছে 160 ঘন্টা। 160 ঘন্টা কেটে দিলাম, 150 ঘন্টা পার মান্থ। ঠিক আছে, আমি এখানে কিন্তু 4 সপ্তাহ নিয়েছি। 4 সপ্তাহ মানে 7 গুণ 4, 1 সপ্তাহ 7 দিন, 4 সপ্তাহ মানে 28 দিন, 28 দিন। তাহলে আমি মাসে 2 দিন তোমাকে এমনি বলে দিলাম যাও চোরে খাও, হলো তো, সময় পাচ্ছ তো। এদিকে 160 ঘন্টা, আমি নিয়েছি 150 ঘন্টা, এখানে কিন্তু 2 ঘন্টা ছেড়ে দিয়েছি। তুমি হিসাব করে দেখো 42 গুণ 4 কত হয়, আর আমি এখানে 40 গুণ 4 নিয়েছি, আবার তারপর আবার 10 ঘন্টা ছেড়ে দিয়েছি। তাহলে তোমার থেকে আমি টাইম বেশি নিচ্ছি না কিন্তু। তাহলে 150 ঘন্টা পার মান্থ, 150 ঘন্টা যদি পার মান্থ যদি হয়, পার মান্থ আমি সর্বনিম্ন 6 মাসের একটা ডিউরেশন দিচ্ছি, 6 মাসের একটা ডিউরেশন দিচ্ছি। 900 ঘন্টা, 900 ঘন্টা। যদিও আমি বলবো একটা সরকারি চাকরি পাওয়ার জন্য 6 মাস কিছুই না, তোমাকে মিনিমাম 1-1.5 বছর বা 2 বছর একটা ইয়ে রাখতে হবে। তুমি নিজেও দেখতে পাচ্ছ যে আমাদের যদি আজ রিক্রুটমেন্টের প্রসেস শুরু হয়, নোটিফিকেশন বেরোনো শুরু হয়, এখান থেকে প্রায় 1 বছর সময় লাগে পুরোপুরি রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হতে। মানে আমি যদি বলি আজ জানুয়ারি মাসে আমার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তাহলে আমার সেখান থেকে রিক্রুটমেন্ট প্রসেস হতে হতে কিন্তু পরের বছরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চলে আসবে। তার আগে কিন্তু আবার একটা নতুন নোটিফিকেশন চলে আসতে পারে, তা বা অন্যান্য পরীক্ষারও আসতে পারে। তাহলে আমি কি আজ পরীক্ষা দিয়ে বসে থাকবো? আমি অন্যান্য জায়গায় তো প্রিপারেশন নেবো। যে আমি ধরো ইএমআরএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি, হঠাৎ করে দেখলাম জানুয়ারিতে ইএমআরএস এর জন্য বেরিয়েছে, পড়াশোনা চলছে, তারপরে দেখলাম আমার পরীক্ষা হয়ে গেল মে মাসে, তারপরে দেখলাম হঠাৎ করে আবার আপার প্রাইমারি টেট বা পিটির জন্য নোটিফিকেশন দিয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তাহলে আমি আবার তার জন্য পড়াশোনা করবো তো। বোঝাতে পারছি কি বলতে চাইছি? এটা মোটামুটি আমাকে একটা ধরে নিতে হবে যে 1-1.5 বছর 2 বছরের একটা ডিউরেশন, এটা ধরে নিয়ে তোমাকে চলতে হবে। আমি 6 মাসের সময় নিয়েছি। 6 মাসে কত ঘন্টা? 900 ঘন্টা। একটু শুনবে মন দিয়ে, 6 মাসে 900 ঘন্টা, 900 ঘন্টা 6 মাস যদি তুমি কোনো কিছুর পেছনে দাও, তাহলে বিশ্বাস করো তুমিও নাসার মতো রকেট তৈরি করতে পারবে। একটু বাড়িয়ে বলছি না, কমেন্ট বক্স খোলা আছে, একটু বলো যে লাইভে বলো যে না স্যার আপনি বাড়িয়ে বলছেন, মিথ্যা কথা বলছেন, এগুলো হয় না, এগুলো আপনি বাড়িয়ে বলছেন। আমাকে কমেন্ট করে জানাও, ওপেন টু অল, সবাই জানুক শুনুক, রেকর্ড থাক সব কথাগুলো। বিশ্বাস করে আমি একটু বলছি, নাসা এত বড় রকেট তৈরি করছে, তুমি এতটুকু রকেট তৈরি করতে পারবে। নাসার রকেট 1 বছর ধরে চলতে পারে, তোমার রকেট একদিন চলবে, কিন্তু তুমিও রকেট বানাতে পারবে নাসার মতো। বিশ্বাস করে, একটু বাড়িয়ে বলছি না। তুমি যদি গিটারের পিছনে এরকম 900 ঘন্টা সময় দাও না, একটু আগে বলছিলাম না আমি অঙ্ক করে তোমাকে বলছি, 900 ঘন্টা সময় দাও না 6 মাস ধরে, তুমি গিটারের মাস্টার পিস তৈরি হয়ে যাবে। লোককে গিটারের উপর জ্ঞান দিতে পারবে, টিউশন দিতে পারবে। তুমি যদি জিমে 900 ঘন্টা সময় দাও না, তো এত ভালো বডি বানাবে, লোকজন ফিরে দেখবে, তোমার থেকে টিপস নিয়ে যাবে, ভাই কি করে বানালি, কি করে হবে। আমাকে একটু জানাবে, কমেন্ট বক্স খোলা আছে, একটু জানাবে যে আমি মিথ্যা কথা বলছি কিনা, বাড়িয়ে বলছি কিনা, গায়ের জোরে বলছি কিনা, বা ঠিক আছে একটু বলার জন্য, শোনার জন্য, শুনতে ভালো লাগে এর জন্য বলছি কিনা, একটু বলো না, একটু প্লিজ বলো যে না স্যার এগুলো আপনি বাড়িয়ে বলছেন, ওরকম ব্যাপারটা নয়। তুমি যে কোনো কিছুর পেছনে সময় দাও না, যে আজ তোমার মধ্যে যে স্কিল নেই, যে স্কিল তোমার মধ্যে জিরো, তুমি তার মধ্যে সেই মোটিভেশন কাজে লাগাও, সেই ডেডিকেশন কাজে লাগাও, 6 মাসে 900 ঘন্টা টাইম দাও, তবে দেখো তো যে তুমি সেখানে মাস্টারপিস তৈরি হতে পারো কিনা। কিন্তু তোমার মধ্যে এই ব্যাপারটা রাখতে হবে। আমাদের যেটা হয় যে ইনিশিয়ালি, সব ক্ষেত্রে তাই, যে ইনিশিয়ালি আমাদের ম্যাশিং স্টার্ট করতে সময় লাগে। হাজার একটা এক্সাম্পল আছে, আমি 2-4টে এক্সাম্পল দিচ্ছি। ছোটবেলা থেকে আমাদের অ ক খ এবিসিডি শিখতে যত সময় লেগেছিল, আমাদের মাদার ফাদার বাবা মা শিখতে তত সময় লাগেনি। আর ওখান থেকে যখন আমি সেন্টেন্স তৈরি করতে পেরেছি, আই অ্যাম এ বয়, আই অ্যাম এ গার্ল, আমি একজন ছেলে, আমি একজন মেয়ে, এরকম একটা সেন্টেন্স তৈরি করতে তত সময় লাগেনি। তাই ইনিশিয়াল স্টেজ সব সময়ের জন্য টাফ হয়। ইনিশিয়াল স্টেজ তুমি যখন শুরু হবে বা শুরু করবে, দেখবে তোমার মধ্যে এই ব্যাপারগুলো কাজ করছে, না হচ্ছে না, হবে না, আমি 2 দিন ধরে ট্রাই করলাম, হচ্ছে না, এই কোশ্চেনগুলো করিয়ে দিয়েছে, যেই কোশ্চেনগুলো একটু পাল্টে যাচ্ছে আর আমি পাচ্ছি না। বেশিরভাগ ছেলে মেয়ে ওই জায়গা থেকে ছেড়ে দেয়, ওই পয়েন্ট থেকে। কিন্তু যদি কেউ একবার ঘুরিয়ে প্রশ্ন করে যে কেন হবে না, আর 5 জনের যদি হয়,
আমার দিয়েও হবে। একবার যদি ঘুরিয়ে প্রশ্ন করে তাহলে দ্বিতীয়বার কিন্তু তোমাকে আর ওইটা ছেড়ে ধরতে পারবে না। কিন্তু তুমি যদি ভেবে নাও যে না এগুলো হবে না, এগুলো খুব টাফ, খুব টাফ মনে হচ্ছে, যেগুলো করিয়েছেন ক্লাসের মধ্যে ওগুলো সোজা ছিল আর আমাকে টাফ টাফ হোমওয়ার্ক গুলো দিয়ে বাড়িতে পাঠিয়েছেন, তাহলে কিন্তু আর হবে না। তোমাকে ছেড়ে দিলে হবে না, ধরে রাখতে হবে, দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকতে হবে, সফলতা আসবে। তুমি যত খারাপ ব্যাটসম্যানই হও না কেন, আর ক্রিজে যদি বুমরাও থাকে, তুমি যত খারাপ ব্যাটসম্যান হও, উইকেট যদি বাঁচিয়ে খেলতে পারো, রান আসবেই। তা বুমরা কেন আর যে আসুক না কেন, রান আসবেই। কারণ 6টা বল করছে প্রত্যেকটা ওভারে, 10 ওভার 15 ওভার 20 ওভার তুমি ব্যাটে দেখাতে পারবে না, আসবে, রান আসবে। তুমি ছিপ নিয়ে বসে থাকো, তুমি একদম মাছ ধরতে জানো না, বসে থাকো, মাছ উঠবে। শুধু ধৈর্য রাখতে হবে। আমি বারবার বলছি যে এই ফিল্ডের, এই স্টেজের, এই প্ল্যাটফর্মের প্রাইমারি কন্ডিশনই হচ্ছে ধৈর্য। এটা যদি তুমি না রাখতে পারো, তাহলে তুমি এই ফিল্ডের জন্য যথোপযুক্ত নাও, বেরিয়ে যাও। আমাদের যে ট্র্যাডিশনাল পড়াশুনো আর এখানকার পড়াশোনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমাদের এই মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি, বিএড যাই বলো না কেন, তার একটা নির্দিষ্ট টার্গেট ছিল। আমরা লাইফে টার্গেট ছাড়া কোনো কিছু অ্যাচিভ করতে পারি না। বিশ্বাস করো, লাইফে টার্গেট ছাড়া আমরা কোনো কিছু অ্যাচিভ করতে পারি না। আমরা সবাই জানি, আমরা যারা এখানে রয়েছে মোটামুটি 2 বছরের মাধ্যমিক, 2 বছরের উচ্চ মাধ্যমিক, এই এতে রয়েছে সবাই। কারণ এখনকার দিনের কেউ নেই যে যারা এই 1 বছর উচ্চ মাধ্যমিক মাধ্যমিক হিসেবে দেখে, এরকম নেই। তো তখন দেখো, তুমি তুমি জানতে যে আমি ক্লাস 9-এ উঠেছি, আমি ঠিক উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আস্তে আস্তে ঠিক পাস করে যাবো, গ্রাজুয়েশন পাস করে যাবো। আমি ধরে নিলাম খারাপ খুব ভাগ্য যে গ্রাজুয়েশনে গিয়ে তুমি ফেল করে গেছো, কোন একটা সাবজেক্টে ফেল করে গেছো, আর তুমি কোনোভাবে নিজের ক্ষমতা উতরাতে পারছো না। তো ডিপার্টমেন্ট বা ইউনিভার্সিটি বা কলেজও তোমাকে দেখবে, হ্যাঁ ছেলে প্রতি বছর পরীক্ষা দিচ্ছে আর এসে কান্নাকাটি করছে, পাস করতে পারছে না। তুমি 2 বছর 3 বছর 4 বছর পরীক্ষা দাও, তারপরে কলেজ বা ইউনিভার্সিটি বা ডিপার্টমেন্ট তোমাকে ডেকে বলবে আই লাইব্রেরিতে বসে পরীক্ষা দে, আর এই কোশ্চেন গুলো এসছে, এগুলো দেখে দেখে লিখে বাবা বের হ, দূর হ, চোখের সামনে থেকে বেরো, ডিপার্টমেন্ট পরিষ্কার কর, জঞ্জাল তৈরি হয়ে গেছে। আর এখানে, এখানে কিন্তু আমাদের এটা এলিমিনেশন টেস্ট, অর্থাৎ যে আমাদের যে রিটেন টেস্ট হবে বা যে পরীক্ষাটা নেওয়া হবে, এটাতে তোমার চাকরি দেওয়ার পরীক্ষা নয়। কারণ আমি যদি ধরে নিই 30,000 ভ্যাকান্সি, তাহলে অ্যাপ্লাই করবে তো 3 লক্ষ, 13 লক্ষ সারা ইন্ডিয়াতে। তো সেখান থেকে আমাকে 30,000 বাঁচতে হবে। তাহলে বুঝতে পারছো যে আমাকে এটা কিন্তু চাকরি দেওয়ার পরীক্ষা নয়, এটা এলিমিনেশন টেস্ট। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট বাউন্ডারি নেই, যে কোনো পর্দা দেওয়া নেই যে আমি 2 বছর যদি পড়ি মাধ্যমিক পাস করে যাব, 2 বছর পর আমি উচ্চ মাধ্যমিক পাস করে যাব, 3 বছর পর গ্রাজুয়েশন, 2 বছর পর মাস্টার ডিগ্রি। এখানে কিন্তু সেরকম ব্যাপার নেই যে আমি 2 বছর পড়লাম আর আমি ঠিক 2 বছর পরে গিয়ে একটা ইএমআরএস বা একটা ভালো স্কুলে জব পেয়ে যাব, এরকম কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ তুমি যদি এই ফিল্ডের ভালো খেলোয়াড় না হও, অর্থাৎ এই যে স্টেপ গুলো আমি একটু আগে বললাম, সেই জায়গাগুলোতে যদি কোথাও কমতি থাকে, কোথাও যদি তুমি ফেল করে যাও, তাহলে তুমি আলটিমেট ওই ডিস্টেন্সে বা ওই জায়গাতে তুমি কিছু করতে পারবে না। কোথাও না কোথাও গিয়ে সেই গ্যাপ তোমার কিন্তু একটা খাদে দাঁড় করিয়ে দেবে। তোমার মনে হবে ঠিক তীরে এসে তরিটা ডুবে গেল। বোঝাতে পারলাম? আমার মোটামুটি বলা বক্তব্য এই পর্যন্ত। যদি কারো কোথাও কোনো কোশ্চেন থাকে বলো। আমাদের মোটামুটি প্রত্যেক দিনে 1.5 ঘন্টা করে ক্লাস হবে। আমি রেকর্ডিং এর ব্যাপারটা একটু বলে দিচ্ছি, একটু আমাকে জানাও যে এই পর্যন্ত কারো কোশ্চেন আছে কিনা, বা আমি কি তোমাদের সাথে ম্যাচ করাতে পারলাম, একটু আমাকে জানাও যে আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এগুলো কি তোমাদের সাথে ম্যাচ করলো, বা মানে এগুলো কি সত্যি বলছি, ঠিকঠাক বলছি, না একটু বাড়িয়ে বাড়িয়ে বলছি, একটু আমাকে জানিও। কমেন্ট বক্স খোলা আছে, একটু জানতে ইচ্ছা করছে, একটু আমাকে জানিও। কমেন্ট বক্স খোলা আছে, একটু আমাকে জানিও প্লিজ। একটু শেয়ার করো তোমাদের এগুলো, তা নাহলে মনে হচ্ছে আমি একা একাই বকে যাচ্ছি। কই গো বলো একটু, কমেন্ট বক্স খোলা আছে তো? সবাই শুনতে পাচ্ছ আমার কথা? কোথায় গেলে সব? হ্যালো, শুনতে পাচ্ছ? তোমরা একদম এমন ডিএক্টিভ কেন গো? ডিএক্টিভ কেন?
কয়েকটা জিনিস একটু বলে রাখি, আজ পর্যন্ত যা তুমি অ্যাচিভ করেছো তার মধ্যে কঠোর পরিশ্রম রয়েছে, বিশ্বাস করো, অন্য কিছু নেই, কঠোর পরিশ্রম রয়েছে। এবং সেটার মধ্যে এই ব্যাপারগুলো কিন্তু কাজ করেছিল যে তুমি সেখান থেকে তবে কিন্তু অ্যাচিভ করতে পেরেছো। তো ব্যাপারটা এটাকে প্রথমে ভুলে যাও যে পথ খুব সহজ সরল হয়, ঠিক আছে? বা আবারও বলছি, এই ব্যাপারগুলোকে মাথায় রাখো যে যিনি গাইড করবেন বা যা কিছু, তাকে তুমি একটা অন্যরকম এতে দেখো। কারণ আমরা এই পর্যন্ত যা কিছু, ধরো আমি ধরে নিচ্ছি তুমি মাধ্যমিক পাস করেছো বা মাধ্যমিক একটা ভালো নাম্বার পেয়েছো, মানে তোমার একটা অ্যাচিভমেন্ট, উচ্চ মাধ্যমিক অ্যাচিভমেন্ট, গ্রাজুয়েশন অ্যাচিভমেন্ট। তাহলে ওই জায়গাগুলোকে একটু ঘুরে তাকিয়ে দেখো যে যেখানে তোমার মাথার উপরে কেউ না কেউ মেন্টর হিসেবে ছিলেন, সেটা বাবা মা হতে পারেন, কোনো টিচার হতে পারেন, বা একাধিক টিচার হতে পারেন, এই ব্যাপারগুলো ছিল। এবং যেখানে স্পষ্ট এই দুটো জিনিস ছিল, নাম্বার ওয়ান হায়ারার্কি, নাম্বার টু ডেজিগনেশন, অর্থাৎ যেখান থেকে তোমার উপর একটা প্রেসার ক্রিয়েট করা হতো আনকন্ডিশনাল, যে তোমার উপর এরকমটা চাপ সৃষ্টি করা হচ্ছে, তোমাকে এটা করতে হবে এবং তুমি সেটাতে বাধ্য। এই ব্যাপারগুলো যতক্ষণ ছিল তোমার মধ্যে এই তাড়না বা অ্যাচিভমেন্টের ব্যাপারটা খুব বেশি ছিল। আর যখন থেকে দেখো এই ব্যাপারগুলো অনেক বেশি লঘু হয়ে গেছে, তখন থেকে কিন্তু ব্যাপারগুলো, বা বলতে পারো যে তোমার মধ্যে অ্যাচিভমেন্ট গুলো তুলনামূলক কমেছে, বা বলতে পারো অ্যাচিভমেন্ট গুলো আসছে কিন্তু সেই রকম ভালো লাগা, সেই রকম এক্সাইটমেন্ট আসছে না। একটু মেলাও আমার কথাগুলো, আমি যেগুলো বলতে চাইছি, যে বুঝতে পারছো কিনা, যে আমার কথাগুলো দেখো বুঝতে পারছো কিনা। তাহলে প্রথম কথা হচ্ছে এরকম ব্যাপারটা, যে এই জায়গাটাকে প্রথমে একটু কেয়ার করো। আবারও বলছি, আমি আজকের দিনে দাঁড়িয়ে দেখো কোনো কিছু বলছি না যে এই সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্ট জন্য এতক্ষণ পড়ো, তুমি 1 ঘন্টা একটানা বসে পড়তে পারো না, তাহলে কি করে পড়বে, তোমার কাছে বই নেই, কোন কোন বই কিনবে, আমি এগুলো নিয়ে একটা কথাও বলিনি। আমি প্রথমে যা কিছু বললাম, তুমি যে বাইরে ছিলে, একটা ভবঘুরে ব্যাপার ছিল তোমার মধ্যে, আমি তোমাকে প্রথমে টেনে এনে ঘরের ভেতরে ঢোকাতে চাইছি। আমি প্রথমে তোমাকে টেনে এনে ঘরের ভেতরে ঢোকাতে চাইছি। কেন? একবার যদি আমি তোমাকে ঘরের ভেতর ঢোকাতে পারি, আমি যদি তোমার মধ্যে এই পয়েন্টগুলোকে পুট করে দিতে পারি, আমি যদি তোমার মধ্যে একটা রেগুলারিটি নিয়ে আসতে পারি, তাহলে তুমি অটোমেটিক পড়বে। আবারও বলছি, ধরো আমি যদি ধরে নিলাম যে এই এই ফিল্ডের তোমার কাছে তো এমনি বই আছে, তারপর আমি ধরে নিচ্ছি, কথার কথা ধরে নিচ্ছি যে এখানকার বই কেনার জন্য 2000 টাকা দরকার, ধরে নাও। তাহলে তোমার কাছে 2000 টাকা থাকে, আগামী 24 ঘন্টার মধ্যে তুমি বই কিনে বাড়িতে নিয়ে আসতে পারবে। আমাদের এরকম ফেসিলিটি আছে আজকের দিনে দাঁড়িয়ে। কলেজ স্ট্রিট গেলে 1000 একটা বই, তুমি কালকে কলেজ স্ট্রিটে যাও, 2000 টাকা পকেটে করে নিয়ে যাও, এই বইগুলো কিনে নিয়ে এসো, তোমার কাছে বই চলে এসছে। এবার তুমি আমাকে বলো, বইগুলো চলে আসলে তুমি হবে? যত তাড়াতাড়ি বই চলে আসলো, তত তাড়াতাড়ি বইয়ের সমস্ত মেটেরিয়াল তোমার মধ্যে ঢুকে যাবে? যাবে না। তুমি পড়তেই পারবে না, তুমি শুরু করতে পারবে না যে কোথা থেকে স্টার্ট করব, বিগিনিং পয়েন্ট কোনটা। তাহলে এই জায়গার জন্য একজন গাইডেন্স দরকার রয়েছে। আমি আবারও বলছি, সেলফ স্টাডি হয় না আমি বলছি না, ভীষণভাবে হয়, কিন্তু আমরা এই মোটিভেশনটাকে রাখতে পারি না, আমরা ধরে রাখতে পারি না নিজেদেরকে। ওই যে বলছিলাম যে একটা মানে ধরো যে তুমি করছো না, মেশিনটাকে রান করছো না, একটা সময় গিয়ে দেখবে কেমন একটা অসহ্য হয়ে যাচ্ছে, কেমন একটা তোমার মধ্যে একটা মনে হচ্ছে এটা অসহ্য, বা বলতে পারো একটা হাত ব্যথা হয়ে যাচ্ছে, আর পাচ্ছি না, আর ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার আসবে। ওই জায়গাটা থেকে যদি তুমি একবার ওভারকাম করতে পারো, তারপরে দেখবে তোমার মধ্যে আর কষ্ট হবে না, আর খারাপ লাগা ব্যাপারগুলো তোমাকে টাচ করতে পারবে না। কিন্তু এই ইনিশিয়াল স্টেজের জায়গাটা খুব টাফ। আমি এই মাত্র যেটা বললাম, যে যে জায়গাগুলো, যে কালকে তুমি চাইলেই যে দুম করে 6 ঘন্টা পড়তে বসতে পারবে, একদমই না। আমি সাবজেক্ট নিয়ে কথা বলছি, সাবজেক্ট নিয়ে কথা বলছি। তো এই জায়গাটা যদি ফার্স্ট না করতে পারো, তাহলে কিন্তু হবে না। আমি আবারও বলছি, তোমার একজন এরকম মেন্টর বা গাইডেন্স চাই, বা গাইড চাই, যে যে তোমাকে প্রতিদিন কাঠ কয়লা জ্বালাতে পারবে তোমার ভিতরে। কারণ আগুনটা যদি না জ্বলে, তাহলে তুমি ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে তুমি জানো কি হয়ে যায়। তাই তোমার মধ্যে রেগুলার বেসিসে প্রতিদিনের জন্য তোমার মধ্যে কিছু জ্বালানি তোমাকে দিতে হবে, যে যেখান থেকে তুমি এনার্জি বার্ন করতে পারো। এটা যদি একবার সম্ভব হয়, এটা যদি করা যায়, তাহলে তুমি ডেফিনেটলি কিছু না কিছু অ্যাচিভ করতে পারবে। বিশ্বাস করো, এর আগের পিরিয়ডে যা যা কিছু অ্যাচিভ করেছো, এরকম কেউ না কেউ তোমার ছিল, যে যিনি তোমাকে দায়িত্ব নিয়ে তোমার মধ্যে কাঠ কয়লা পেট্রোল কেরোসিন ডিজেল, যার যেরকম চাহিদা ছিল, যার দপ করে আগুন জ্বলার দরকার, খুব ইমিডিয়েট দরকার, তার জন্য এরকম হয়েছে। যার আগুনটা খুব কড়া দরকার, অনেক দিন ধরে থাকবে, তার জন্য কাঠ কয়লার ব্যবস্থা আছে। তো যেরকম যার ট্রিটমেন্ট, তার জন্য কিন্তু সেরকম গাইডেন্স ছিল।
আর ভেবে দেখো যার ক্ষেত্রে গাইডেন্স গুলো একটু এদিক ওদিক হয়ে গেছে, ভুলভাল হয়ে গেছে, একটু মিসম্যাচ করে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম গুলো হয়ে গেছে। আমি রিপ্লাই করছি এক এক করে তোমাদের কোশ্চেনে। তাদের মধ্যে কিন্তু এই প্রবলেম গুলো ক্রিয়েট হয়েছে, যে কোথাও গিয়ে মনে হচ্ছে হয়নি, তখন গিয়ে তোমার মধ্যে কিন্তু ওই সান্ত্বনা দিচ্ছ ওইভাবে, ভগবান আমার সাথে বিট্রে করেছে, বন্ধুরা আমার সাথে ঠিকঠাক এ করেনি, বাবা মা আমাকে এক চোখে দেখেছে, তাই আজ আমার এই অবস্থা। এরকম খুব রেয়ার কেস না, এখানে অনেকে রয়েছে এরকম টাইপের ঘটনা, এরকম টাইপের ব্যাপার। আমি এক এক করে দিচ্ছি বাবা, আমি তো একটা মুখে আর কত রকমের কথা বলবো। তুমি যদি বলো না স্যার এইসব বাদ দিন, ওগুলো আমার ভালো লাগছে না শুনতে, আমাদের শুধু কোশ্চেন আনসার দিন, তাহলে আমি কোশ্চেন আনসার দিচ্ছি। আর বলো পুষ্পা, বলে দাও, আমি তাই তাই করছি। ক্লাস সবই 1.5 ঘন্টা করে হবে। আমি আজকে দেখো আমি কোনো সাবজেক্টেও ঢুকিনি, আর আমি বলে রাখি যে আমার সাবজেক্ট মূলত হচ্ছে ম্যাথমেটিক্স রিজনিং। আমি ওই পার্টটা ভালো পড়াই, মানে ওই পার্টটা আর কি জানি, ভালো বলছি না, ভালো বললে আবার ভুল হয়ে যাবে, আমি ওই পার্টটা মোটামুটি একটু অর্ধেক বুঝি। ঠিক আছে, আগামীকাল মানে আমাদের টোটাল আগামী পরপর 4 দিনে 4টে সাবজেক্টে ক্লাস রয়েছে। আগামীকাল রয়েছে টিচিং অ্যাপটিটিউড, একজন স্যার থাকবেন, তিনি ক্লাস নেবেন। রুটিন অলরেডি আমি গ্রুপে শেয়ার করে দিয়েছি, আমি আরো একবার রুটিন গ্রুপে শেয়ার করে দেব। তো আগামীকাল থাকবে আমাদের টিচিং অ্যাপটিটিউডের ক্লাস থাকবে, টিচিং অ্যাপটিটিউড। দেন শুক্রবার গেল টিচিং অ্যাপটিটিউড, আগামীকাল। শনিবার থেকে ইংলিশের ক্লাস। আমরা কম বেশি সবাই ভয় পাই, আমারও বলতে অসুবিধা নেই, লজ্জা নেই, ইংলিশে আমিও ভয় পাই। তো আগামী শনিবার থাকবে ইংলিশের ক্লাস। রবিবার থাকবে তোমার আইসিটির ক্লাস, আইসিটি ক্লাস থাকবে রবিবার। সোমবার আমার নিজস্ব ক্লাস থাকবে, সাবজেক্টের রিজনিং এর ক্লাস থাকবে। ঠিক আছে, সোমবার রিজনিং এর ক্লাস থাকবে, আমি নিজে থাকবো। আমি বলে রাখি যে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস এর ক্ষেত্রে আমি বলে রাখি যে এগুলো গ্রুপে শেয়ার করা হবে না, কারণ তুমি যে গ্রুপে রয়েছে মিনিমাম 900 থেকে 1000 ক্যান্ডিডেট রয়েছে। তো ওখানে আমি ফালতু কেন শেয়ার করব, যাদের দরকার নেই, কারণ ওখানে বেশি এই সমস্ত মেসেজ করলে হতে পারে তো তাদের ডিস্টার্ব হচ্ছে। তো আমি তাদেরকে এই টাইপের রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস দিয়ে আমি তাদেরকে ডিস্টার্ব করতে চাই না। তাহলে এই ব্যাপারগুলো কিভাবে যাবে, তোমাদের সাথে একটা সিক্রেট কোড শেয়ার করবো। ধরো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করলাম, এরপর তোমাদের সাথে একটা সিক্রেট কোড শেয়ার করা হবে। সিক্রেট মানে বুঝতেই পারছো, ধরো একটা এমন একটা কোড, যে ধরো রাম ইজ এ গুড বয়। আমি খুব বড় সেন্টেন্স বললাম, এত বড় সেন্টেন্স না, রাম ইজ এ গুড বয়, 5টা ওয়ার্ড, এত বড় ওয়ার্ড থাকবে না, খুব ছোট ছোট এ থাকবে। ঠিক আছে, তো এরকম টাইপের একটা কোড থাকবে। আমি আবারও বলছি, রাম ইজ এ গুড বয় কোনো কোড না, আমি এক্সাম্পল দিলাম। তো এরকম একটা কোড থাকবে, আর একটা নাম্বার দেওয়া থাকবে, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে, সেই পার্টিকুলার হোয়াটসঅ্যাপ নাম্বারে ওই সিক্রেট কোডটা তোমাকে পাঠাতে হবে, ওই সিক্রেট কোডটা তোমাকে পাঠাতে হবে। বোঝাতে পারলাম? যাদের থেকে সিক্রেট কোড সঠিক আসবে তাদের কাছে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস যাবে, অর্থাৎ ধরে নেব তারাই রেগুলার ক্লাসগুলো করছে বা তাদের দরকার আছে। এখানে যারা ক্লাস করবে না, আমি আবারও বলছি, গ্রুপে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস শেয়ার করা হবে না। ঠিক আছে, আমি এই ব্যাপারগুলো আগে থেকে গ্রুপে জানাইনি, তাই আজকের রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, আগামীকাল থেকে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস গ্রুপে যাবে না। সেক্ষেত্রে তোমাকে কিন্তু ওই এগুলো করতে হবে। কি করতে হবে না, তোমাকে সিক্রেট কোড শেয়ার করতে হবে। ঠিক আছে, পিজিটিতে ভর্তি এবার ওই সেক্ষেত্রে আলাদা অ্যাডমিশন ফিস দিতে হবে, না না না, কোনো কিছু দিতে হবে না। আমি বলছি এক এক করে আসবো ভাই, আমি এক এক করে, আমি দেখো সেখান থেকে বসে নেই, আমি কন্টিনিউ বকে যাচ্ছি, একটানা বকে যাচ্ছি, 1.5 ঘন্টারও বেশি আমি কন্টিনিউ বকে যাচ্ছি। তারপরেও বলছি যে হয়তো এখনো অনেক কিছু বাদ চলে গেল। আমি প্রত্যেক দিন, মানে এই যে কালকে ধরো টিচিং অ্যাপটিটিউডের ক্লাস থাকবে, ধরো আমি 5 মিনিট আগে জয়েন করলাম, তাহলে 5 মিনিট আমি তোমাদের সাথে কথা বলবো, আবার ক্লাসটা শেষ হওয়ার পর আমি একটা সিক্রেট কোড শেয়ার করব, ফাইনালি আমাদের ক্লাস শেষ হবে। তারপর যদি তোমরা থাকো আমি তোমাদের সাথে কথা বলবো, বা যে যে কোশ্চেন গুলো রয়েছে আমি সেই সেই কোশ্চেনের আনসার দেবো। আমি এখান থেকে দেখে নিচ্ছি যে কার কি কোশ্চেন কি রয়েছে, আমি সেগুলোকে এক এক করে রিপ্লাই দেবো। সাবজেক্টের ক্ষেত্রে বলে রাখি, আমাদের ক্ষেত্রে যে সাবজেক্টের হবে সেগুলো হচ্ছে বাংলা, ইংলিশ, সংস্কৃত, দেন হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশন, এই সাবজেক্টগুলো আমাদের হবে। 6টা সাবজেক্টের নাম বললাম, বাংলা, ইংলিশ, সংস্কৃত, দেন হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশন, এই 6টা সাবজেক্ট আমাদের হবে। আমি সাবজেক্টের জন্য আলাদা করে ডিটেলস আমি গ্রুপে জানিয়ে দেবো, একটু আমাকে সময় দাও, আমি সবকিছু শেয়ার করে দেবো। আমি একটু গ্রুপে একটা মেসেজ করছি ফিডব্যাক দিয়ে, তো তোমরা একটু আমাকে ফিডব্যাক যদি জানাও। আবারও বলছি, ফিডব্যাক বলেছি, তোমাকে ভালো বলতে হবে এমন কোনো কথা নেই, মানে তোমার ভালো লাগলে তুমি ভালো বলো, তোমার যদি মনে হয় না আমি তোমাকে সেই রকম কিছু ভ্যালু দিতে পারিনি, তাহলে তুমি খারাপ বলো।
কিন্তু একটু আমি বলবো যে গ্রুপে জানাও, একটা দুটো পারলে সেন্টেন্সে জানিও, যে আমার 1.5 ঘন্টার বক বকের যদি ভ্যালু, আমি চাইছি যে তুমি অ্যাটলিস্ট আমাকে একটা দুটো সেন্টেন্সে জানিও, ভালো, খুব ভালো, দারুণ, এরকম টাইপের কোনো কিছু বলো না প্লিজ। এটা আমার রিকোয়েস্ট থাকলো তোমার কাছে। গ্রুপটা দেখো ওপেন আছে, গ্রুপটা ওপেন আছে, একটু গ্রুপে যদি 2-1 জন শেয়ার করো, আমি বলবো সবারও দরকার নেই, 2-4 জন একটু শেয়ার করো যে তোমাদের ফিড ক্লাসটা কেমন লাগলো, এইটুকু জাস্ট। আবারও বলছি যে সবাই শেয়ার করার দরকার নেই, এবং চেষ্টা করবে যে একটা দুটো সেন্টেন্সে যদি একটু লিখতে পারো, একটা দুটো সেন্টেন্সে, ভালো, খুব ভালো, দারুণ, এরকম ভাবে বললে কিছু বোঝা যায় না, ওগুলো ক্লাস 8-এর বাচ্চারা বলে। মানে এরকম কিছু থাকুক, মানে যেটা থেকে তোমার মধ্যে একটা ইন্টেলিজেন্সি ব্যাপারটা বোঝা যায়। ডিস্টেন্স থেকে মাস্টার্স করলে হ্যাঁ করা যাবে, সবকিছুতে করা যাবে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে বলে, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো, অন্য কোনো কিছু না। ইমোজি দিয়ে ভরিও না, কারণ যারা গ্রুপের মধ্যে শীত ঘুমে রয়েছে তাদের ডিস্টার্ব হবে। আমি আবারও বলছি সবাই করো না, তাদের ডিস্টার্ব হবে। যারা শান্ত প্রাণী তাদেরকে শান্ত থাকতে দাও। কেন এক্সট্রা মেসেজ করে তুমি ওরা অশান্তি করছো? আমি বলবো যে একটু ওয়েট করে যাও, আমি সময় নেবো না বেশি, 2 মিনিট সময় নেবো, তার বেশি না। আমি বলবো এক্সট্রা মেসেজ করো না, যারা গ্রুপে রয়েছে তাদের ডিস্টার্ব হচ্ছে, প্লিজ সবাইকে সম্মান করো, তাদেরকেও একটু ভালোবাসো, তাদেরকে একটু ভালোবাসা ফিরিয়ে দাও, তাদেরকে ডিস্টার্ব করো না এক্সট্রা মেসেজ করে। আমি বলবো যদি পারো একটা দুটো সেন্টেন্সে লেখো, কিন্তু ওই ভালো, খুব ভালো, দারুণ ইমোজি দিয়ে দয়া করে ওদেরকে ডিস্টার্ব করো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো। লাইফ সায়েন্স হবে না। জেনারেল পেপার সবার জন্য একই, জেনারেল পেপার তো সবার জন্য হচ্ছে, সাবজেক্টের ক্ষেত্রে বললাম এই সাবজেক্টগুলো হবে, তার বাইরে কিন্তু হবে না, ঠিক আছে? একটু প্লিজ আমি আবারও বলছি যে সবকিছুর মধ্যে তুমি যদি এনার্জি খুঁজে না পাও না, তাহলে তোমার চলতে ইচ্ছা করবে না, বিশ্বাস করো তুমি কালকে পড়তে পারবে না। তোমাকে এই এনার্জি জোগাড় করতে হবে। আমি 2-1টা বলে দিচ্ছি, একটু এই কমেন্ট বক্সটা এটা বন্ধ হয়ে যাক, তারপরে বলে দিচ্ছি যে তুমি ইনিশিয়ালি এনার্জি কোথা থেকে জোগাড় করবে। আমি বলে দিচ্ছি, এগুলোর বিভিন্ন সায়েন্টিফিক পদ্ধতি রয়েছে, এর কিন্তু একদম এগুলো কাজ করে, এগুলো কিন্তু ডেফিনেটলি কাজ করে, ঠিক আছে? একটু যদি তুমি ধৈর্য ধরে শোনো বা সেগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করো, তাহলে তুমি কেন যে কেউ এগুলোকে কাজ করে কাজে লাগাতে পারবে, বা সেখান থেকে সে কিন্তু তার নিজস্ব যেটা দরকার সেটা ডেফিনেটলি গেইন করতে পারবে। তবে আমি আবারও বলছি যে তার জন্য বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি। মানে নিজের যদি মনে হয় আমার দিয়ে কি সম্ভব, আমার দিয়ে কি হবে, তাহলে তোমাকে বলে দিচ্ছি যে তোমাকে বই নিয়ে বসালেও তুমি করতে পারবে না। কিন্তু তুমি যদি বলতে পারো কনফিডেন্টলি ওই ভেতরের লোকটাকে দিয়ে, যার না কোনো ডিগ্রি আছে, না কোনো কোয়ালিফিকেশন রয়েছে, এখান থেকে না এখান থেকে যদি বলতে পারো যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, পরিস্থিতি যাই হোক আমি করে দেখাবো, তাহলে তোমাকে কেউ ফেলতে পারবে না। আর তোমার মধ্যে যদি কনফিডেন্স লুজ করে, আমার দিয়ে কি সম্ভব, রিজনিং আমি কোনোদিন করিনি, টিচিং অ্যাপটিটিউড আবার ঘাড়ের উপর একটা নতুন সাবজেক্ট, এগুলো ফালতু দরকার নেই, ইংলিশে কোশ্চেন হবে, তাহলে বিশ্বাস করো তোমার দিয়ে কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কোথায় হয় আর কোথায় হয় না, আমি বলে দিচ্ছি, একটুখানি আমাকে সময় দাও, আর 1 মিনিটের মধ্যে আমি গ্রুপটা বন্ধ করে দেবো, তারপরে বলে দিচ্ছি। যে তোমার দ্বারা সম্ভব, শুধু যদি তুমি এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো। আমি দুটো কথা বলবো, দুটো কথা বলে আমি রেখে দেবো, আজকের ক্লাস আমি রেখে দেবো। অনেকটা সময় নিয়েছে, প্রায় 2 ঘন্টা হতে চললো। অনেকে বলছে আমার 1 জিবি নেট শেষ হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও ভাই, তোমার 1 জিবি নেট আমি নষ্ট করে ফেললাম। আমি আন্তরিকভাবে দুঃখিত, প্লিজ তুমি অন্যভাবে আমাকে এই নিয়ে গালাগালি টালি করো না প্লিজ ভাই। আমি তোমার 1 জিবি নেট শেষ করে দিয়েছি, আমি চেষ্টা করলাম আর কি, যদি কিছু তোমার উপকার লাগে। কিন্তু আবারও বলছি যদি মানে খুব ক্ষতি করে দিও, আমাকে ক্ষমা করে দিও। চলো আমি তাহলে গ্রুপটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? গ্রুপটা বন্ধ করে দিচ্ছি। এন্টারটেনমেন্ট লাইফে ভীষণভাবে দরকার রয়েছে, ওটা হারিয়ে গেলে আমাদেরকে ওই অনেকটা মৃত প্রাণী মনে হয়, মানে জড় বস্তু, অ্যামিবার মতো অনেকটা বেঁচে আছি, বাট ওই সারা শব্দ নেই, ঠিক আছে? এন্টারটেনমেন্টের দরকার আছে। তাহলে আমি গ্রুপটা বন্ধ করলাম, তাহলে গ্রুপটা বন্ধ করলাম। আরো কেউ কেউ লিখছিলে, আচ্ছা আমি দুটো কথা বলে রেখে দেবো। তোমার মনে হচ্ছে না যে আমার দিয়ে হবে না, ইংলিশে কোশ্চেন হবে, রিজনিংটা আবার নতুন নতুন শুনছি, তারপরে আবার এত এত নতুন সাবজেক্ট, টিচিং অ্যাপটিটিউড, আইসিটি,
এই টাইপের পরীক্ষাগুলো কখনো দিইনি, কেমন কি হবে কি হবে। এটার জন্য আমি একটা জিনিস বলে রাখি, মানে একদম বাস্তবে, মানে আমাকে বলবে, একটু কমেন্ট বক্স খোলা রয়েছে, বলবে না স্যার এগুলো আপনি বাড়িয়ে বলছেন, এরকমটাই বলবে। আর যদি সত্যি বলে তাহলে সত্যিই বলবে। ধরে নাও একটু আগে আমি বললাম না যে আমার বাবার শরীর খারাপ। ধরে নাও আমার বাড়িতে আমার বাবা একমাত্র আর্নিং মেম্বার, আমি এখন বাবার ঘাড়ের উপরে বসে খাই, আর আমি বাবার হোটেলের একমাত্র সিইও। তো এরকম একটা সিচুয়েশন, মা কাজ করে না, মা আর কি হাউস ওয়াইফ, ভাই বোন টোন রয়েছে, তাহলে বাবা একমাত্র রোজগেরে আমাদের ফ্যামিলি। কালকে বাবার শরীর খারাপ, হঠাৎ করে এমন টাইপের প্রবলেম হয়ে গেছে যে বাবার কাজে যেতে পারছে না বা পারবে না। এই অবস্থায় তুমি না খেয়ে থাকবে, আর কিছু করবে না? তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই, বাবার হাতে একটা দোকান ছিল তুমি কোনোদিন বসতেও না, বা বাবার হাতে কোনো একটা বিজনেস ছিল তুমি সেখানে যেতেও না, তাহলে সব নষ্ট হয়ে যাবে। কালকে থেকে না খেয়ে থাকবে, ভাই বোন সব না খেয়ে থাকবে, বাবার চিকিৎসা হবে না, মা কালকে থেকে পরের বাড়িতে কাজ করতে বেরোবে। তাহলে এই জায়গাটাকে তোমাকে নিয়ে আসতে হবে, একদম টেনে বাস্তবের মাটিতে নিয়ে এসো, ব্যাপারটাকে এইভাবে বলো। একজন কাউকে রাখো যে, আর তুমি দৌড়াও, পড়ে গেলে আমি আছি, পড়ে গেলে যদি নখ উল্টে যায়, হাঁটুর চামড়া যদি উঠে যায়, আমি তোমাকে ব্যান্ডেজ বেঁধে দেবো, আমি তোমাকে ওষুধ লাগিয়ে দেবো, কিন্তু দৌড়ানো ছাড়বে না। যদি এটা বলতে পারো তাহলে তোমার জন্য কোনো কিছু আটকাবে না। আর দ্বিতীয় একটা কথা বলে রাখি, লাস্ট, যে এনার্জি কোথা থেকে পাবে, প্রতিদিন এনার্জি কিভাবে গেইন করবে, আমি একটা পয়েন্ট বলছি, এর অনেকগুলো 7-8টা পয়েন্ট আছে, আমি একটা পয়েন্ট বলছি। রিপিটেডলি তুমি প্রত্যেক দিনের একটা মোটিভেশন রাখো, মানে এরকম ব্যাপারটা যে ভাবো যে আমি যদি এরকম ব্যাপারটা জানতাম, যে ধরো আমি হাঁটতে শিখেছি, প্রথমবার আমি হাঁটতে শিখেছি, তো আমি যদি এরকম দেখতাম যে আমি গতকাল 4 পা হেঁটেছি, এক সপ্তাহে আমি 10 পা হেঁটেছি, আমার টার্গেট যদি এরকম হয় যে এই সপ্তাহে আমি 20 পা হাঁটবো, এই মাসে আমি 100 পা হাঁটবো, এবং যদি তুমি প্রতিদিন বুঝতে পারো যে গতকাল আমি ওখানে ছিলাম, আজকে আমি এখানে রয়েছি, গত সপ্তাহে আমি ওই দূরে ছিলাম, আজকে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, 1 মাস আগে আমি ওই জায়গায় ছিলাম, আজকে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এই ব্যাপারটা যদি নিয়ে আসতে পারো, অর্থাৎ পড়ার মধ্যেও ঠিক একই রকম জিনিস, মানে ব্যাপারটা এরকম যে তুমি যদি প্রতিদিন ভাবতে পারো, প্রতিদিন দেখাতে পারো, প্রতি সপ্তাহে যে আমার এই 5টা সাবজেক্ট খুব উইক জায়গায় রয়েছে, এই 3টে সাবজেক্ট আমি খুব স্ট্রং, আর এই 2টো সাবজেক্ট মডারেট টাইপের। তো এর ক্ষেত্রে এবার এর চ্যাপ্টারের ভেতরে ঢোকো যে এই সাবজেক্টগুলোর এই চ্যাপ্টারগুলো আমি খুব উইক, তো তুমি টার্গেট করবে আমি এই মাসে এই 2টো চ্যাপ্টারকে তুলবো। যদি এরকম ভাবে একবার তুমি একটু দেখে করতে পারো, আবারও বলছি সময়কে রুটিনের মধ্যে বেঁধো না, মানে এরকম করো না কখনো সকাল 5টার সময় আমি উঠবো, একটু যোগা করবো, মেডিটেশন করবো, তা 6টা থেকে পড়তে হবে, 6টা থেকে 7টা ইংলিশ, 7টা থেকে 8টা হিন্দি, 8টা থেকে 9টা রিজনিং, পারবে না কোনোদিন করতে। আমি বলবো তুমি দিনের মধ্যে 6 ঘন্টা সময় দেবে, এই 6 ঘন্টা এন্টার দিনের মধ্যে যে কোনো সময়, তা সকাল হোক, বিকেল হোক, মাঝ রাত্রে হোক, দুপুর বেলা হোক, অফিসে যেতে যেতে, তোমার ইয়ে করতে করতে, অফিসের টাইমের কাজের মধ্যে, যে কোনো সময় হোক, কোনো কিছু এ করতে যাও না, সময়কে ভাবতে যাও না, শুধু এন্ড অফ দ্য ডে নিজের কাছে কৈফিয়ত নাও যে গতকাল আমি যেখানে শেষ করেছিলাম আজকে ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা, গত সপ্তাহে আমি যেখানে দাঁড়িয়েছিলাম আজকে ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা, নভেম্বরে আমি যেখানে দাঁড়িয়েছিলাম ডিসেম্বরে সেখান থেকে ইমপ্রুভ কতটা হয়েছে। একবার যদি এই জায়গাটাকে কৈফিয়ত নিতে পারো তাহলে খুব বুঝতে পারো যে এটা, কারণ আমাদেরকে প্রতিদিন কৈফিয়ত দিতে হয় সব জায়গাতে, তুমিও দিতে বাধ্য। তাই তুমি যদি এটা নিজের কাছে দাও তাহলে অন্য কারো কাছে দিতে হবে না, কারণ তুমি ধরো যে কোনো একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করো, সেখানে তোমাকে কৈফিয়ত দিতে হয়, সেখানে তোমার টার্গেট রয়েছে, তুমি চাইলে 9:30 থেকে 10টায় ঢুকতে পারো না, তোমার 6টায় ছুটি, 5:30 5টার মধ্যে বেরিয়ে আসতে পারো না, পারো? তাহলে ওখানে তুমি একটা বাধ্যবাধকতার মধ্যে রয়েছো। তাহলে নিজের লাইফে যদি কালকে কিছু অ্যাচিভ করার জন্য নিজেকে টার্গেট দিতে হয়, নিজেকে কৈফিয়ত দিতে হয়, কেন দেবে না? কেন দেবে না? বোঝাতে পারছি? আমি এই নিয়ে আরো 7-8টা পয়েন্ট বলার রয়েছে, আমি আজ আর বলছি না। আমি আবারও বলছি, যাদের মনে হয় 1-1.5 ঘন্টা বেশি পড়তে পারো না, না, আমি তাদেরকে বলবো যে তুমি পড়তে পারবে, কন্টিনিউ পড়তে পারবে, তার রেমেডি আছে। চলো আমি এই পর্যন্ত রাখছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেল, প্রায় 2 ঘন্টা হয়ে গেল, আমি আর সময় নিচ্ছি না। আগামীকাল রাত 8টায় দেখা হচ্ছে টিচিং অ্যাপটিটিউড, অনেকের কাছে নতুন সাবজেক্ট বলতে পারো, তো ক্লাসটা করো মন দিয়ে, ডেফিনেটলি তোমার ভালো লাগবে। আর রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস আমি যথাসময় গ্রুপের মধ্যে পাঠিয়ে দেবো, সেটা নিয়ে তোমরা চিন্তা করো না। আমি ক্লাস শিডিউল গ্রুপে পাঠিয়ে দেবো, আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি, 1-2 বার পাঠিয়েছি, আমি আবারও পাঠাবো, আমি আবারও পাঠিয়ে দেবো ভাই,
ক্লাস রুটিন গ্রুপে পাঠিয়ে দেবো, ক্লাস রুটিন গ্রুপে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? তাহলে চলো আমি এই পর্যন্ত রাখলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল রাত 8টায় দেখা হচ্ছে তোমাদের সাথে। মৌমিতা বিশ্বাস বলছিলে কি কাণ্ড, কি কাণ্ড করলাম মৌমিতা বিশ্বাস? কিছু বলে দিইনি তো মৌমিতা? কিছু ভুল বলে দিইনি তো? আর কে কি কমেন্ট করলে? তাহলে চলো আমি এই পর্যন্ত রাখলাম। আর হ্যাঁ, যে কালকে সবাই অবশ্যই জয়েন করে যেও। নেট সেট হয়েছে, আচ্ছা। যেটা বলার যে আগামীকাল রাত 8টায় দেখা হচ্ছে। টিচিং অ্যাপটিটিউড ক্লাস, একদম নতুন সাবজেক্ট, অনেকের কাছে একদমই নতুন, বিশ্বাস করে একদমই নতুন, ঠিক আছে? অনেক কিছু ধারণা, অনেক কিছু পাবে। আবার বলছি, আমাদের এই 5 দিনের যে ক্লাসে না, সেখানে কিন্তু এরকম না যে কালকে টিচিং অ্যাপটিটিউডে তোমার মধ্যে জ্ঞান গদগদ করবে, একদম না। 1.5 ঘন্টা একটা ক্লাসে তোমার মধ্যে এরকম পরিস্থিতি কখনোই তৈরি হবে না। যেটা হবে যে পুরো সিলেবাসটা নিয়ে তোমার সঙ্গে ডিটেলসে কথা বলা হবে, তারপর কোন একটা খুব সহজ টপিক বা কিছু একটা নিয়ে পড়ানো হবে। মানে যে টিচিং অ্যাপটিটিউড কি, খায় না গায়ে মাখে না রাত্রি জড়িয়ে সই, এই ব্যাপারটা তুমি কালকে অন্তত বুঝতে পারবে। কিন্তু টিচিং অ্যাপটিটিউডের মধ্যে কি কি রয়েছে বা কি কি হবে এত কিছু দরকার নেই, কিন্তু অ্যাটলিস্ট বুঝতে পারবে যে সাবজেক্টের মধ্যে কি রয়েছে, এটুকু বুঝতে পারবে। 1 GB নেট শেষ হয়ে গেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো। কাউকে হার্ট করিনি তো, মানে আঘাত দিয়ে কাউকে কোনো কিছু বলিনি তো? চলো ভালো থেকো সবাই, থ্যাংক ইউ। আগামীকাল রাত 8টায় দেখা হচ্ছে। টিচিং অ্যাপটিটিউড এরকম একটা সাবজেক্ট, ঠিক আছে? চলো ভালো থেকো সবাই, থ্যাংক ইউ। আগামীকাল রাত 8টায় দেখা হচ্ছে, আমি লিভ করলাম। ভালো থেকো, গুড নাইট।